আমাদের দলের ছেলেদের মেরেছেন কেন হেমসিনি? আপনি কি আমার উপর নজর রাখছেন মাহাতিব? হেমশিনীর প্রশ্ন শুনে হালকা হাসল মাহাতিব। জি না, তবে খবর ঠিকই চলে আসে। এবার কারণটা বলবেন? তারা বাজে ব্যবহার করেছিল। হেমশিনীর কথা শুনে মাহাতিব তীক্ষ্ণ দৃষ্টিতে তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকালো। আপনার সাথে বাজে ব্যবহার করেছে তারা? একদম শান্ত স্বরে প্রশ্ন করলো সে। না, অন্য একটা মেয়ের সাথে বাজে ব্যবহার করেছিল। মেয়েটা কিছু বলতে পারেনি, তাই আমি কাজটা করেছি। এখন কি এর জন্য আমাকে শাস্তি পেতে হবে? দু কদম এগিয়ে এলো মাহাতিব, খানিকটা ঝুঁকে বলল। জি, অবশ্যই পেতে হবে। জানতাম ক্ষমতার অপব্যবহার সবাই করে থাকে। আপনি কেন বাদ পড়বেন? বলুন, আপনার দলের বাজে ছেলেদের মারার জন্য আমাকে আপনি কি শাস্তি দেবেন? কিছুটা বিদ্রুপ করে বলল হেমশিনী। আর তা বুঝতে পেরে মাহাতির পুনরায় পিছিয়ে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। শাস্তিটা আপাতত জমা রইল, পরবর্তীতে আমার মন চাইলে হিসেব মিটিয়ে ফেলবো। উত্তর শুনে খানিকটা বিরক্ত হলে হেমশিনী কাঁধে থাকা ব্যাগটা ঠিক করে যাওয়ার জন্য পা বাড়ালো। তবে মাহাতিব হাত বাড়িয়ে পথ আটকে ফেলল। আমি পৌঁছে দেব? ধন্যবাদ, তার দরকার নেই। আমি সবার কাছ থেকে সাহায্য নেই না। আমার যেতে হবে, হাতটা সরলে ভালো হতো। হেমশিনীর শেষোক্ত কথাটা শুনে মাহাতিব চোখ নামিয়ে হাতটা গুটিয়ে নিল। হেমশিনী খানিকটা এগিয়ে গিয়ে থেমে গেল। তার থেমে যাওয়া দেখে মাহাতিবের কপালে শুকনো ভাঁজ পড়ল। নিজের জন্য না হোক, অন্তত আপনার বাবার সম্মানের কথা ভেবে হলেও এ ধরনের কাউকে দলে রাখবেন না। না হলে কেউ আর আপনাদের উপর আস্থা রাখতে পারবে না। রক্ষকই ভক্ষক। আশা করছি কথাটা আপনাদের ক্ষেত্রে আমরা পাবো না। আপনার বাবার ওপর জনগণ যে বিশ্বাসটা করেছে, আশা করছি আপনি সেটা ভাঙবেন না, এমপি পুত্র আন্দ্রে মাহাতিব। কথা শেষ করে দ্রুত স্থানটি ত্যাগ করলো হেমশিনী। খানিকটা লোকচক্ষুর আড়ালে ছিল, না হলে কেউ দেখলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। হয়তো টিভির হেডলাইন হতে বেশিক্ষণ সময় লাগতো না। হেমশিনী চলে যেতে মুকিত এগিয়ে এলো। ভাই, আমাদের যেতে হবে। দলের সবাই চলে এসেছে, আপনার অপেক্ষা করছে। মুকিত হেমসিনি যাদের মেরেছে তাদের ট্রিটমেন্ট করো। এখানে সবচেয়ে ভালো হসপিটালে তাদের চিকিৎসার ব্যবস্থা করো, এবং তা এখনই। মুকিত অবাক চোখে তাকিয়ে ফোনে নম্বর টাইপ করলো। আমার দিকে ভাবে তাকিয়ে না থেকে ফোন করো মুকিত। হসপিটালে ফোন করে সবকিছু বুঝিয়ে বলল তাদের। ফোন রেখে সে কিছু বলবে তার আগে মাহাতিব বলল। চলো, আমাদের দেরি হয়ে যাবে। খানিকটা আড়ালে রাখা গাড়ি মূল রাস্তায় এলে মাহাতিব তাতে চড়ে বসলো। হাতে থাকা ঘড়ির দিকে খানিকটা সময় তাকিয়ে কিছু ভাবল সে। মুকিত, ছেলেগুলোকে কাল ঠিক এই সময় আমার সামনে চাই, একদম 10টা বেজে 45 মিনিটে। 1 মিনিটও দেরি হলে তোমার কপালে দুঃখ আছে। মাহাতিবের কথা শুনে শুকনো ঢোক গেল মুকিত। সে হালকা ঘাড় ঘুরে দেখলো মাহাতিব কানে ব্লুটুথ হেডফোন গুজে চোখ বন্ধ করে আছে। তা দেখে সে আরো একবার ঢোক গিলল। মাহাতিব মানুষটা কম রাগে, সবার সাথে শান্তভাবে কথা বলতে পছন্দ করে সে। তবে মাঝে মাঝে মাহাতিবের এই শান্ত রূপটাকেই বেশি ভয় পায় মুকিত। এই যেমন এখনো ভয়ে তার বুকটা টিপ টিপ করছে। না জানি কোন বেয়াদব ছেলে পেলে এ ধরনের কাজ করেছে। কলিজায় কত সাহস! না জানি ভাই, তাদের সাথে কি করেন। মনে হয় না জ্যান্ত ছাড়বেন। তারপর হিমশিনী জড়িয়ে পড়েছে এখানে। নিজের ব্যাগ এবং ছোট ভাইয়ের স্কুল ব্যাগ গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো হেমশিনী। গুটগুটে অন্ধকার হলেও সে আলো জ্বালানো। চুপচাপ গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। নিস্তব্ধ পরিবেশে কয়েক সেকেন্ডের জন্য ক্ষীণ একটি শব্দ শোনা গেল। হাতে থাকা মোবাইলের স্ক্রিনে তাকালো হেমশিনী। একা বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন হেমসিনি? ঘুমিয়ে পড়ুন, ভোরে উঠতে হবে তো। বার্তাটি পড়ে হেমশিনী বুঝতে পারল এটির কেউ নয়, মাহাতিবই পাঠিয়েছে। সে আশেপাশে দেখলো, তবে অন্ধকারের কারণে স্পষ্ট কিছুই দেখতে পেল না। এত অন্ধকার বারান্দায় উনি কিভাবে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? হালকা শব্দ করে বলল হেমশিনী। কয়েক সেকেন্ড পরেই আবারও মাহাতিবের বার্তা এলো। আপনি কি ভেবেছিলেন হেমসিনি অন্ধকারের মধ্যে আমি আপনাকে খুঁজে পাবো না? সব পরিস্থিতিতে আপনাকে খুঁজে বের করার শক্তি আছে আমার। ঘরে যান, হিমাল একা আছে। দরজা জানলা ভালো মতো বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। একদম নিশ্চিন্তে শান্তির ঘুম দেবেন। কোনো ক্ষতি হবে না আপনাদের। শুভরাত্রি হেমসিনি। হেমশিনী সময় অপচয় না করে মাহাতিবকে ফোন করলো এবং তার সাথে সাথে রিসিভ করা হলো। তবে অপর পাশ থেকে কেউ কিছু বলল না। কিছুক্ষণ অপেক্ষা করে হেমশিনী গম্ভীর কণ্ঠে বলল। আপনি আমাকে নজরে নজরে রেখেছেন কেন মাহাতিব? আপনি কি করে বুঝতে পারলেন আমি বারান্দায় আছি? কিছু কিছু জিনিসকে নজরে রাখতে হয় যেন সেটা সুরক্ষিত থাকে। এত প্রশ্ন না করে ঘুমিয়ে পড়ুন, সময় হলে আসল উত্তর পেয়ে যাবেন। বিরক্ত হয়ে হেমশিনী ফোন কেটে দেবে, তবে মাহাতিব দ্রুততার সাথে বাধা দিল। এই শুনুন। বলুন, কি বলবেন? খেয়েছেন? হুম, এবার রাখবো। হেমসিনি,
আপনি কিন্তু বড়দের সম্মান করতে ভুলে গিয়েছেন। জি, আমি বড়দের সম্মান করি না। না করেন, তবে এখন ভুলে গিয়েছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি খেয়েছেন কিনা, কিন্তু আপনি তো জিজ্ঞেস করলেন না। অভিমানী কণ্ঠে বলল মাহাতিব। মাহাতিবের কথা শুনে হেমসিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। ভালো থাকবেন। শুভরাত্রি। মাহাতিব বুঝতে পারার আগে হেমসিনী ফোন কেটে দিয়ে ভেতরে চলে গেল। কল কেটে যেতেই মাহাতিব হেমসিনীর বারান্দায় তাকালো। ততক্ষণে সে বারান্দার দরজা বন্ধ করে দিয়েছে। দীর্ঘশ্বাস নিয়ে গাড়ির স্টিয়ারিং এ কপাল ঠেকালো মাহাতিব। বড্ড ক্লান্ত লাগছে তাকে। আপনি বড় কঠিন হৃদয়ের মানবী হেমসিনী। নারীদের মন হয় নরম, ঠিক শুভ্র তুলোর মতো, কিন্তু আপনার হৃদয় তো কঠিন, একদম পাথরের মতো। পাষাণ মানবী হেমসিনী। বিড়বিড় করে হেমসিনীর বিরুদ্ধে অভিযোগ তুলল মাহাতিব। সব দরজা জানালা বন্ধ করে ভাইয়ের পাশে এসে শুয়ে পড়ল হেমসিনী। মাথার উপর ঘুরতে থাকা পাখাটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। বাড়িতে বর্তমানে শুধু সে এবং তার ছোট ভাই হিমেল আছে। এটা হেমসিনীর কাছে নতুন নয়। সে ছোটবেলা থেকে এরকম থেকে এসেছে। তার বাবা একজন ব্যবসায়ী। উনি প্রায় সময় কাজের সূত্রে ভিন্ন জেলায় ঘুরে বেড়ান। তার মাও একজন চাকরিজীবী। তিনি একটি হসপিটালে নার্স হিসেবে কর্মরত আছেন। বর্তমানে হেমসিনীর মা হসপিটালে। কাল সকালে তিনি ফিরে আসবেন এবং বাবা অন্য জেলায়। ছোট থেকেই সে বাবা মাকে খুব একটা পায়নি। দিনের বেশিরভাগ সময় সে মামা মামির কাছে থেকেছে। মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে। নিজের অনুভূতি চেপে রাখতে রাখতে নিজেকে এখন অনুভূতি শূন্য মনে হয় হেমসিনীর। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। তবে বেশি সময় স্থায়ী হলো না তার ঘুম। ঘুমের মাঝে হালকা হালকা কেঁপে উঠছে হেমসিনী। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়েছে পড়তে লাগলো। তার ফুফানি শুনে হিমাল জেগে গেল। বোনের অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গেল সে। আপু, উঠো আপু। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পরে হেমসিনীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই বুঝতে পারলো সে আবারও ঘুমের ঘোরে কান্না করেছে। চোখ বন্ধ করে থাকাটা দীর্ঘশ্বাস নিল সে। চোখে লেগে থাকা জলটুকু সযত্নে মুছে নিল হেমসিনী। হিমালকে টেনে নিজের পাশে শুয়ে দিল। কাঁথাটা গায়ে টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড় ভাই, অনেক রাত হয়েছে। হিমাল কথার বিপরীতে কোনো প্রশ্ন করল না। এটা এখন তার কাছে নতুন কিছু নয়। হেমসিনীর ক্ষেত্রে প্রায়ই সে এই বিষয়টা দেখতে পায়। কয়েক কদম হেঁটে থেমে গেল হেমসিনী। রাস্তার বাম পাশে থাকা নীলরঙা বাড়িটার দিকে আর চোখে একবার তাকালো। পর মুহূর্তে দ্রুত চোখ সরিয়ে নিয়ে মাথায় থাকা ওড়নাটা আরেকটু টেনে পুনরায় এগিয়ে যেতে লাগলো। বাড়িটার কাছাকাছি আসতেই হাঁটার গতি বাড়ালো হেমসিনী। তবে বেশি দূর এগোতে পারল না। এই বাড়ির সামনে এলেই আপনার হাঁটার গতি বেড়ে যায় কেন হেমসিনী? এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আপনার মাঝে শক্তি চলে আসে নাকি? হেমসিনী আবারও হতাশা ভরা নিঃশ্বাস নিল। প্রতিদিনই সে চেষ্টা করে মাহাতিবের চোখ এড়িয়ে চলে যেতে, তবে কোনোদিনও সে সফল হতে পারে না। মাহাতিব হেমসিনীর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তার দিকে তাকালো হেমসিনী। গায়ে জগিং স্যুট পরিহিত, ঘামে চুলগুলো কপালে লেপ্টে আছে। পথ আটকালে কেন? সরাসরি মাহাতিবের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল হেমসিনী। আপনি সবসময় আমার থেকে পালিয়ে বেড়ান কেন হেমসিনী? আমার পথ ছাড়ুন মাহাতিব, আমার দেরি হয়ে যাচ্ছে। হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে হেমসিনীকে বলল, 2 মিনিট দাঁড়ান, আমি 1 মিনিটে আসছি। মাহাতিব গেট দিয়ে ভেতরে চলে গেলে হেমসিনী তার কথা অমান্য করে চলে যাওয়ার জন্য পা বাড়াবে, কিন্তু সেটা হলো না। হেমসিনী, আপনি কিন্তু বড়দের কথা অমান্য করছেন। এটা কিন্তু ব্যাড ম্যানার্স। গেটের ভেতর থেকে গলা বের করে বলল মাহাতিব। হেমসিনী অবাক চোখে পেছন ফিরে তাকালো। আপনি জাননি? আমি জানতাম আপনি দাঁড়াবেন না, তাই যাইনি। যদি দেরি করতে না চান তাহলে ভালো মেয়ের মতো দাঁড়িয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। ঠিক 2 মিনিটের মাথায় মাহাতিব বেরিয়ে এলো। জগিং স্যুট পরিবর্তন করে সাদামাটা পোশাক পরে এসেছে। চলুন। আপনি আমার সাথে কেন যাচ্ছেন? আপনাকে যেতে হবে না। মাহাতিব শুনেও না শোনার মতো হাঁটা শুরু করলো। হেমসিনী রাস্তা পার হয়ে ডান পাশে গেল এবং দ্রুত হেঁটে মাহাতিবের আগে চলে গেল। কিছু সময় পর পাশে কারো অস্তিত্ব বুঝতে পেরে হেমসিনীর কিছুটা রাগ হলো। মাহাতিব, আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আপনি কিছুদিন পর ভোটে দাঁড়াবেন, ইতিমধ্যেই রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে আমি এবং আমার পরিবার এসব থেকে বহুগুণ দূরে। আপনাকে এসব মোটেও মানায় না। বৃথা চেষ্টা ছেড়ে দিন মাহাতিব। মাহাতিবের দিকে না তাকিয়ে কথাগুলো বলল হেমসিনী। তবে কোনো প্রত্যুত্তর না পেয়ে পাশে তাকিয়ে দেখলো মাহাতিব ফোনে গেম খেলছে। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালো হেমসিনী। তবে এত গাড়ি যে তার পার হতে ভয় লাগছে। সেই সময় নিজের হাতে কারো স্পর্শ পেল হেমসিনী। মাহাতিব তার হাত ধরে সাবধানে রাস্তা পার করিয়ে দিল। গেটের সামনে সে তার হাত ছেড়ে দিল মাহাতিব। মাথার ওড়নাটা আরেকটু ঠিক করে দিল সে। মন দিয়ে পড়াশোনা করবেন, সামনে ফাইল পরীক্ষা আপনার। যান এবার।
আপনি যাবেন না? না, এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করব। আর আমার প্রথম ক্রেতা হবেন আপনি। আপনি অনেক বাজে মাহাতিব। হেমশিনীর বিরক্ত মাখা কথা শুনে হালকা শব্দ করে হেসে উঠল মাহাতিব। মেয়েটাকে বিরক্ত করতে তার বেশ ভালো লাগে। ফোন বেজে উঠলে মাহাতিব ঘড়ির দিকে তাকালো এবং মুহূর্তেই সে স্বাভাবিক হয়ে গেল। ক্লাসে যান হেমসিনি, সাবধানে বাড়ি ফিরে যাবেন। আমি আপনার সাথে পরে দেখা করছি। দরকার নেই দেখা করার। আপনি আমার সামনে না এলে আমি খুশি হব। আপনি খুবই নিষ্ঠুর হেমসিনি। আপনার থেকে আমি জানতে চাইনি মাহাতিব। 11টা বাজতে আর 5 মিনিট বাকি। সময় শুনে হেমশিনী চোখ কপালে। সে ব্যাগটা শক্ত করে ধরে ভেতরে ছুটে গেল। তার ভীত মুখশ্রী দেখে হালকা হাসলো মাহাতিব। মাহাতিব চেয়ারে বসতেই মুকিত কয়েকজন ছেলেকে এনে মাটিতে বসিয়ে দিল। চুইংগাম চিবোতে চিবোতে ফোনে গেম খেলছে মাহাতিব। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই চিলমুড়ে আছে। তার এ ধরনের হাবভাব দেখে মুকিতের হৃদস্পন্দন বেড়ে গেল। ভাই, ওদের এনেছি। কিছু সময় অপেক্ষা করলো মুকিত। মাহাতিবের কোনো প্রকার সাড়া না পেয়ে আবার ডাকলো। ইস, মকি দেখছো, আমি গুরুত্বপূর্ণ কাজ করছি, এতবার ডাকছো কেন? তোমার জন্য আমি হেরে গেলাম। বেশ বিরক্ত নিয়ে বলল মাহাতিব। ওদের এভাবে মাটিতে বসিয়ে রেখেছো কেন? ওনারা কত শ্রদ্ধেয়বান ব্যক্তি, ওনাদের কি মাটিতে শোভা পায়? ছেলেগুলো মুহূর্তেই মাহাতিবের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ল। ভাই, ভাই আমাদের ক্ষমা করে দিন। আমরা জীবনও আর এ ধরনের ভুল করব না। মায়ের দিব্যি, আমরা আর এ ধরনের কাজ করব না ভাই। কিছুক্ষণ চুপ করে রইল মাহাতিব। কেউ কিছু বুঝে ওঠার আগেই এক পাশ থেকে মোটা লাঠিটা উঠিয়ে তাদের মারা শুরু করলো। মাহাতিবের রাগী মুখশ্রী দেখে সবাই পিছিয়ে গেল। কিছু সময় পর ক্লান্ত হয়ে থেমে গেল মাহাতিব। লাঠিটা তাদের দিকে উঁচিয়ে বলল, কথায় আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার প্রমাণ আবারও পেয়ে গেলাম। তোদের আমি সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার জন্য, আমার দলে রেখেছিলাম, কিন্তু তোরা তো কুকুরের লেজের মতো সোজা আর হলি না। মুখি, ওদের নিয়ে যাও, আর বড় বড় কয়েকটা কেস ঠুকে দাও। এদের দ্রুত আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, না হলে আমি এবার হাড় ভেঙে ফেলবো। অন্য একটা মেয়ের সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল হেমশিনী। মেয়েটা চলে গেলে সে দ্রুত নেমে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় মানুষের মুখের দিকে নয়, চোখ সিঁড়ির দিকে থাকা প্রয়োজন। বাম দিয়ে ঘাড় ঘুরিয়ে কালো রঙের পাঞ্জাবি পরিহিত মাহাতিবকে দেখতে পেল হেমশিনী। সে আশেপাশে তাকিয়ে পুনরায় মাহাতিবের দিকে তাকালো। মাস্ক থাকায় বেশি কেউ চিনতে পারেনি। মাহাতিবের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার কাজকর্ম দেখছে হেমশিনী। এত মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে যেন তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজ করছেন। নাটকবাজ লোক একটা। বিড়বিড় করে বলল সে। কাঁধে থাকা গিটারের ব্যাগটা আরেকটু ঠিক করে মাহাতিবের কাছে এসে দাঁড়ালো। আপনি এখানে কেন এসেছেন? আপনার কি কোনো কাজ নেই? আছে তো, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজই করতে এসেছি। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে আবার একটা ঝামেলা মেটাতে যেতে হবে। তো প্লিজ যান, কেউ আপনাকে ধরে রাখেনি। ফোন বন্ধ করে পকেট রেখে হেমশিনীর হাত ধরে হাঁটা শুরু করলো মাহাতিব। কে বলেছে রাখেনি? লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, তেমনি হেমসিনী নামের একজন মেরুপী লোহা আমাকে অদৃশ্যভাবে আটকে রেখেছে। মাহাতিবের কথার বিপরীতে হেমশিনী কিছু বলতে পারল না। সে চায় না মাহাতিব তার আশেপাশে থাকুক, কিন্তু লোকটা থেকে সে যতই দূরে থাকতে চায়, লোকটা ততই কাছে কাছে থাকে। মাঝে মাঝে মাহাতিব এমন এমন কথা বলে যা হেমশিনীকে চুপ করিয়ে দেয়। চাইলেও বিপরীতে সে কঠিন কথা বলতে পারে না। জানেন মাহাতিব, আমার না এখন সত্যিই নিজেকে লোহা মনে হচ্ছে। আর আপনি হচ্ছেন সেই চুম্বক যে কিনা লোহার সংস্পর্শে এলে তার সাথে আটকে যায়। কিন্তু আমি যে চাই না সেই লোহা হতে, যে লোহা আপনাকে আকর্ষণ করবে, যে লোহার কাছাকাছি এলে আপনি তার দিকে আকর্ষিত হবেন। আমি তো চাই সেই বস্তু হতে যার প্রতি আপনি কোনো আকর্ষণ অনুভব করবেন না। তার কাছাকাছি থাকলেও তার প্রতি কোনো অনুভূতি আপনার হবে না। মাহাতিবের দিকে তাকিয়ে ভাবল হেমশিনী। তার এই ভাবনার বিন্দুমাত্র আঁচ পেল না মাহাতিব। সে তাই হেমশিনীর ছোট হাতটা সযত্নে নিজের হাতের মধ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে। বাসে জানালার পাশে বসেছিল হেমশিনী, দৃষ্টি তার বাইরে। আচমকা একটা জায়গায় তার দৃষ্টি আটকে গেল। সাদা শার্ট পরিহিত মাহাতিব রাস্তার এক পাশে দাঁড়িয়ে দলের ছেলেদের সাথে কিছু নিয়ে কথা বলছে। ছেলেদের হাতে ভিন্ন ব্যানার পোস্টার দেখতে পেল হেমশিনী। খুবই বাজেভাবে ঘেমে গিয়েছে মাহাতিব। তাকে দেখে হেমশিনী বুঝতে পারল সামনে ভোটের প্রচারে সে প্রচুর খাটাখাটুনি করছে। মাহাতিবের অবস্থা দেখে খানিকের জন্য হেমশিনীর তার প্রতি মায়া হলো। তবে সে বেশিক্ষণ তার দিকে তাকালো না। খানিক বাদে তীব্র বিতৃষ্ণা নিয়ে সে চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই যাত্রী উঠানো হলে বাসও ছেড়ে দেওয়া হলো। হেমশিনী একদম বাইরে তাকাতে চাইল না, তবে বেহায়া চোখ তার অবাধ্য হলো। দেখতে দেখতে মাহাতিব হেমশিনীর চোখের আড়ালে চলে গেল। একটা হতাশা ভরা নিঃশ্বাস নিল সে। এরই মাঝে টুং করে ফোনে শব্দ হলো। দ্রুত ফোন চেক করলো হেমশিনী। আমাকে লুকিয়ে না দেখে সামনে থেকেও দেখতে পারেন হেমসিনী। আমি মোটেও বাধা দেব না, বরং
সমস্ত কিছু একপাশে রেখে আপনার চোখের সামনে বসে থাকব, যতক্ষণ না আপনার চোখের তৃষ্ণা নিবারণ হয়। সেই সময়টাতে আমি না হয় আপনাকে দেখে আমার চোখের তৃষ্ণা নিবারণ করব। এভাবে লুকিয়ে দেখবেন না হিমসিনি, নিজেকে বড্ড অসহায় লাগে। মাহাতিবের মেসেজ দেখে হামশিনীর নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে টেরও পায়নি কবে মাহাতিব তাকে লক্ষ্য করেছে। হেমশিনী জলদি ব্যাগ থেকে পানি বের করে খেলো। মাহাতিব, আপনি বড় অদ্ভুত মানুষ। আপনাকে বোঝার সাধ্য আমার নেই। তবে আপনি বৃথা চেষ্টা করছেন মাহাতিব। আপনি যা ভাবছেন তা কখনোই হবে না। মা, চাচি কোথায়? দেখো গিয়ে আবারও কারো শোকে মুচড়ে আছে। বুঝি না বাপু, এই মেয়ে এরকম কেন? মাঝে মাঝে মন চায় দুটো চড় মেরে যদি ঠিক করতে পারতাম। সম্পর্কে আমার বড় বলে বেশি কিছু করতে পারি না, যত জ্বালা হয়েছে সব আমার। বেশ তীক্ষ্ণ কণ্ঠে বললেন হেমশিনীর মা প্রীতি আহমেদ। মা, আসতে বলো, চাচি শুনতে পেলে কষ্ট পাবেন। পাক কষ্ট, ওর কষ্ট পাওয়ারই দরকার। এতদিন হয়ে গেল, তাও ওনার ঢং এখনো কমেনি। হেমশিনী আর কিছু বলল না, চুপচাপ ঘরে চলে গেল। প্রীতি আহমেদের বড় যা সৃষ্টি ঘরের ভেতর থেকে স্পষ্ট ওনার সব কথা শুনতে পেয়েছেন। ওনার কথা শুনে সৃষ্টি আহমেদ ঢুকরে কেঁদে উঠলেন। হে খোদা, তুমি আমার কপালে কি একটুও সুখ লিখে রাখোনি? এতটাই দক্ষিণী করে আমাকে পৃথিবীতে পাঠালে তুমি। পার্টি অফিসে বসে বোর্ড সম্পর্কে আলোচনা করছিল মাহাতিব। সে সময় মুকিত এসে তাতে বাধা দিল। ভাই, প্রণয় শিকদার আপনার সাথে দেখা করতে এসেছে। পরে আসতে বলো। মুকিতের কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। সবাইকে এভাবে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে মাহাতিব বেশ বিরক্ত হলো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? ভাই, প্রণয় শিকদার আমাদের বিপক্ষ দলের লোক। আপনার বিরুদ্ধে তো এবার প্রণয় শিকদার দাঁড়াবেন। গত দুবার তো আপনার বাবার বিরুদ্ধে ওনার বাবাই দাঁড়িয়েছিলেন, কিন্তু আগের বার। মুকিত, এত কিছু বলার দরকার নেই। আর সে আমার বিপক্ষ দলের লোক, তাকে আপ্যায়ন করে আমার কোনো প্রয়োজন নেই। আমি দেখছি না, সে নিজে আমার কাছে এসেছে, নিশ্চয়ই নিজের প্রয়োজনে এসেছে। আমি এখন ব্যস্ত আছি, তাকে অপেক্ষা করতে বলো, না হয় চলে যেতে বলো। আমি কি তাহলে চলে যেতে বলবো? আমি যা বলেছি প্রতিটি কথা এখান থেকে কপি করে নিয়ে ওনার সামনে পেস্ট করে দাও, বাকিটা তিনিই বুঝে নেবেন। মুকিত কথা না বাড়িয়ে মাহাতিবের কথা মতো কাজ করলো। মিটিং শেষ হতে হতে প্রায় 3টে বেজে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর মাহাতিব চেয়ারে হেলাম দিয়ে চোখ বন্ধ করে রইল। মনটা তার খুবই আনচান করছে। আর তার এক এবং অন্যতম কারণ হচ্ছে হেমশিনী নামের মানবী। আজকে একবারের জন্য হেমশিনীর সাথে তার কথা কিংবা দেখা হয়নি। সকালে তাড়াতাড়ি সে অফিসে চলে এসেছে। তারপর থেকেই ব্যস্ত হয়ে পড়েছে। টেবিল থেকে ফোনটা তুলে হেমশিনীর নম্বর ডায়াল করলো। তবে কল করার আগেই মুকিত এসে উপস্থিত হলো। ভাই, প্রণয় শিকদার এখনো আপনার জন্য অপেক্ষা করছেন। ঘড়ির দিকে তাকিয়ে বলল মাহাতিব। এতটা সময় ধরে? ওনাকে কি বলবো এখন? পাঠিয়ে দাও। হতাশার নিঃশ্বাস নিয়ে ফোনটা পুনরায় টেবিলে রেখে দিল মাহাতিব। কেমন আছো মাহাতিব? পায়ের উপর পা তুলে চেয়ারে বসলো প্রণয় শিকদার। প্রণয় শিকদার মাহাতিব থেকে বয়সে কিছুটা বড়। মাহাতিবের আগে থেকে সে এই পথে কাজ করছে। পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে চোখের ইশারায় জিনিসগুলো টেবিলে রাখতে বলল। মাহাতিব চুপচাপ প্রণয়ের কাজ দেখছে। এসব কেন এনেছেন আপনি? তোমার অফিসে এলাম, কিছু না আনলে কি ভালো দেখায়? তুমি কি ভয় পাচ্ছ মাহাতিব? আরে ভয় পেও না, আমি বিষ টিস মিশিয়ে আনিনি। নিশ্চিন্তে এগুলো খেতে পারো। আপনি এখানে কেন এসেছেন? আমি দেখতে এলাম আমার বিপক্ষ দলের পরিস্থিতি কি রকম, কোনো সাহায্য লাগবে কিনা, ব্যাস। আসলে আমি একটু বেশি দয়ালু মানুষ। তুমি তো এখনো এই পথে বাচ্চা মানুষ, অনেক কিছু সম্পর্কে অবগত নও। চিন্তা করো না, কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসবে। প্রণয় শিকদার আছে তোমাকে সাহায্য করার জন্য। আসি তাহলে। প্রণয়ের কথা শুনে মাহাতিবের কপালে ভাঁজ পড়ে গেল। সে খুব ভালো করেই জানে প্রণয় শিকদার এমনিতেই আসেনি। তবে হ্যাঁ, আমার কাজে বেশি বাধা দিতে এসো না। প্রথমবার ভুল করেছো ভেবে ক্ষমা যদিও করে দেই, পরের বার ছেড়ে দেব না। তাই যা করবে ভেবে চিন্তে করবে। প্রণয় শিকদারের কথা শুনে হালকা হাসলো মাহাতিব। তাহলে আসল কথা বলেই ফেললেন। তাই তো ভাবি, প্রণয় শিকদার এতটা সময় সামান্য কথা বলার জন্য কেন অপেক্ষা করবেন? আমি আসবো না আপনার পথে, একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তবে আপনাকে যদি আমি আমার পথে দেখতে পাই, উপরে ফেলে দিতে দ্বিধা করব না। বাহ, খুব আত্মবিশ্বাস দেখছি তোমার, সেই সাথে সাহসও আছে। আমাকে উপরে ফেলার কথা আমার সামনে জোর গলায় বলছো। ভ্যারি ইন্টারেস্টিং। নিজের প্রতি তোমার এত বিশ্বাস মাহাতিব? জি, বিশ্বাস আছে। কোনো অন্যায় করলে মনে ভয় বাসা বাঁধে,
আমি যদি কোনো অন্যায় না করি তাহলে নিজের প্রতি বিশ্বাসও আমার শতভাগ থাকবে। মনে হচ্ছে খেলা জমবে। তাহলে প্রস্তুত থেকো, খুব শীঘ্রই মাঠে দেখা হচ্ছে। বিভোরে ঘুমিয়েছিল হেমসিনী। তীব্র শব্দে বেজে ওঠা ফোনের শব্দে তার ঘুম হালকা হয়ে এলো। হাত দিয়ে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো। ঘুম ঝরানো কণ্ঠে বলল হেমসিনী। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ বন্ধ অবস্থায় কপাল কুঁচকালো সে। হ্যালো, কে বলছেন? আমাকে অকালে মারার পরিকল্পনা আছে বুঝি আপনার? অপর প্রান্ত থেকে মাহাতিবের কণ্ঠ শুনে মহা বিরক্ত হলো হেমসিনী। ফোনটা কানের কাছ থেকে সরিয়ে সময় দেখে নিল। রাত প্রায় 3টা বাজে। সময় দেখে হেমসিনী চোখ মুখ কুঁচকে ফেলল। এই মধ্যরাতে বিরক্ত করার জন্য কেন ফোন দিয়েছেন মাহাতিব? আপনি কি সময় দেখেননি? একটিবার বারান্দায় আসবেন? আমার খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু আপনাকে এক পলক না দেখলে যে আমার চোখে শান্তির ঘুম এসে ধরা দেবে না। এত রাতে মাহাতিব নিচে দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই হেমসিনী দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ালো। অনেক উকিঝুঁকি দেওয়ার পর অবশেষে আবছা আলোয় মাহাতিবের দেখা পেল সে। আপনি এত রাতে বাইরে কি করছেন? জানেন না বর্তমানে এইভাবে চলাফেরা করা আপনার জন্য কতটা বিপজ্জনক? ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আজ সারাদিন আপনাকে একবারও দেখিনি বলে বড্ড অস্থির লাগছিল। এবার আমার অশান্ত মন শান্ত হয়েছে। এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবো। বাড়িতে ফিরে যান মাহাতিব। সবসময় এসব ভালো লাগে না। বিপদ কখনো বলে আসে না। সবসময় এই ধরনের ছেলে মানুষই বড্ড বাজে লাগে। আমার কাছে একেবারের জন্য চলে আসুন, তাহলে ছেলে মানুষই করা ছেড়ে দেব। আপনি যাবেন নাকি আমি অন্য ব্যবস্থা নেব? আচ্ছা বাবা, যাচ্ছি। শুভরাত্রি। ফোন কেটে দিয়ে গাড়িতে উঠে বসলো মাহাতিব। হেমসিনী বারান্দার আলো নিভিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। যতক্ষণ গাড়ি দেখা গিয়েছে ততক্ষণ সে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মাত্রই এক লোকমা ভাত মুখে নিয়ে টিভি ছেড়েছিল হেমসিনী। তবে খাবার আর গলা দিয়ে নামলো না। তার আগেই ভীষণ খেলো সে। চটজলদি পানি খেয়ে নিজেকে ধাতস্থ করলো। এমপি পুত্র আনন্দে মাহাতিব আবারও নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। সম্প্রতি তিনি একজন ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন। কিছুদিন পূর্বে সেই পরিবারের ছোট মেয়ে স্কুল থেকে ফেরার পথে একটি প্রাইভেট কার তাকে আঘাত করে। গাড়ির মালিক প্রথমে পালিয়ে গেলেও পরবর্তীতে চাপের মুখে পড়ে কিছু অর্থ দিতে রাজি হলে পরিবারের মানুষরা তার শাস্তিও চেয়েছিলেন। কিন্তু লোকটি উচ্চপদস্থ হওয়ার কারণে কেউ তাদের সাহায্য করতে চাইছিলেন না। তবে সব ভয়ডর উপেক্ষা করে এগিয়ে এসেছেন আনন্দে মাহাতিব। অবশেষে অনেক অভিযান চালানোর পর কাল রাতে আচমকা এবং গোপনীয়ভাবে তাকে আটক করা হয়েছে। পরবর্তী খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সংবাদ পাঠিকার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল হেমসিনী। সে দ্রুত ফোন বের করে ওই নিউজটা আবারও দেখলো। সবসময় এরকম মানুষকে সাহায্য করবেন নাকি ভোর সামনে তাই এসব করছে? ওনার বাবা তো ভালো, না জানি উনি কতটা মানুষকে সাহায্য করতে পারেন। ফোনটা রেখে খাবারে মন দিল হেমসিনী। খেতে খেতে আচমকা সে অন্যমনস্ক হয়ে পড়ল। পর মুহূর্তেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। না হেমসিনী, তোমাকে মাহাতিব থেকে দূরে থাকতে হবে। উনি এখনো আবেগের মধ্যে আছেন। বাস্তবতা বড় কঠিন। ওনার আবেগকে মোটেও প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। ওনার যা ইচ্ছে উনি করুক। ওনার অনুভূতি ওনার হৃদয়, আমার কিছু যায় আসে না। আমার নিজেকে আটকাতে হবে। পার্টি অফিসে বসে একই খবর দেখেছে মাহাতিব। প্রতিটি চ্যানেলে একই খবর দেখে বড্ড বিরক্ত সে। ভাই দেখুন আপনাকে কত সুন্দর লাগছে, মেয়েরা তো একেবারে ফিদা হয়ে যাবে। আর আমাদের দেখুন কিরকম সাদামাটা লাগছে। আফসোসের স্বরে বলল মুকিত। এমনিতেই মাহাতিব বিরক্ত বোধ করছিল, তার উপর মুকিতের কথা শুনে তা আরো বৃদ্ধি পেল। বাজে কথা বন্ধ করো মুকিত। আমাকে এটা বলো, এই খবরের লোকেরা কিভাবে এই বিষয়ে জানতে পারলো? আমরা তো একদম গোপনভাবে কাজটা করেছিলাম। চাইলে সকালেও আমরা কাজটা করতে পারতাম, কিন্তু আমি সবার আড়ালে থেকে কাজটা করতে চেয়েছিলাম বলেই রাতের আঁধারে সব করেছি। তাহলে তাও কিভাবে সাংবাদিকরা খবর পেল? তোমরা ভালো মতোই জানো এসব আমার মোটেও ভালো লাগে না। ভাই আমরা তো কাউকে কিছু বলিনি। আর আমরা কেনই বা বাইরের কাউকে বলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো? আর ভাই আপনি তো জানেনই, সাংবাদিকদের কিছু বলতে হয় না। তারা এক একটা ঈগল। তারা তাদের ঈগল পাখির মতো চোখ দিয়ে আমাদের মতো মানুষদের উপর নজর রাখে। সুযোগ পেলেই খপ করে খবর তুলে টেলিকাস্ট করে দেয়। কবে যে এরা আমার পিছু ছাড়বে, শান্তিতে কোনো কাজও করতে দেবে না। এদের জন্য গোপনে কোনো কাজও করতে পারি না। না জানি কবে হেমসিনের কথাও জেনে যায়। তখন দেখা যাবে খবরের কাগজে চেপেছে এক মেয়ের পেছনে ঘুরছে আনুদ্রে মাহাতাব। শেষের কথাগুলো নিচু স্বরে বলেছে মাহাতিব।
যা সে নিজেও স্পষ্টভাবে শুনতে পায়নি। মুকিত আড়ি পেতে শোনার বহু চেষ্টা করেও বিফলে গিয়েছে। একজন রোগীকে ইঞ্জেকশন দিয়ে বিশ্রামের জন্য নার্সদের জন্য বরাদ্দ রুমের দিকে যাচ্ছিলেন প্রীতি আহমেদ। সেই সময় তিনি কারো ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেলেন। দিদি, আপনি এখানে কি করছেন? আরে সবুজ ভাই, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। রোগী দেখে ঘুমাতে যাচ্ছিলাম, তবে মনে হলো কারো ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পেয়েছি। আরে কি বলেন আপনি? মেইন গেট তো বন্ধ। রোগীর সাথে একজন মহিলা অভিভাবক ছাড়া তো বাইরের কেউ নেই এখানে। আর এই সময় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। আপনি তাহলে ফিসফিস করার শব্দ শুনবেন কি করে? যান ঘুমিয়ে পড়ুন। ঘুমের কারণে হয়তো উল্টোপাল্টা কিছু শুনেছেন। তাই হবে হয়তো। তবুও আপনি একটু চেক করে ঘুমাতে যাবেন। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি তো। প্রীতি আহমেদ চলে তো গেলেন, তবে মনে খটকা রয়েই গেল। সৃষ্টি আহমেদের দরজা কিছুটা খোলা ছিল। ছোট অংশটা দিয়ে হেমসিনী ভিতরে উঁকি মেরে দেখল। সৃষ্টি আহমেদ পেছনের দিকে ফিরে কিছু করছিলেন। হেমসিনী কিছুক্ষণ সেদিকে তাকিয়ে স্বাভাবিকভাবে দরজা নক করলো। ছোট জায়গাটা দিয়ে হেমসিনী খেয়াল করলো সৃষ্টি আহমেদ দ্রুত কিছু একটা সরিয়ে রেখেছেন। তবে সে কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস নিল। আরে, এত রাতে আমার ঘরে যে ঘুমাওনি কেন? তুমি আর হিমাল রাতের খাবার খেয়েছো? জি চাচি, আমরা দুজন খেয়েছি। তুমি খেয়েছো? না, কিছুক্ষণ পর খাবো। তুমি কি কিছু বলবে? না, দেখতে এসেছিলাম তোমাকে। আমি আসি, তুমি খেয়ে নিও। হেমসিনী চলে আসতে নিলেও থেমে গেল। পেছন ফিরে সৃষ্টি আহমেদের ক্লান্ত বিষাদগ্রস্ত মুখশ্রীটা দেখল। বয়সের তুলনায় বর্তমানে ওনাকে আরো বয়স্ক লাগছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিল হেমসিনী। অজানা কারণে তার গায়ে কাটা উঠে গিয়েছে। সে দ্রুত পা চালিয়ে ঘরে চলে গেল। আজ বেশ অনেকদিন পর নিজের পরিবারের সাথে রাতের খাবার খেতে বসেছে মাহাতির। পরিবার বলতে তার মা বাবা এবং বড় বোন আছে। বোনের বিয়ে হয়ে গিয়েছে কিছু বছর আগে। বর্তমানে সে তার বাবা মা নিয়ে এই সুবিশাল বাড়িতে বসবাস করছে। সুমায়া নাসরিন ছেলের প্লেটে মাছের পিসটা তুলে দিলেন। পাশে বসে তিনি মমতা নিয়ে ছেলের খাওয়া দেখছেন। আজ বহুদিন পর তিনি ছেলেকে একটু শান্তিতে বসে খেতে দেখছেন। কাজ কেমন চলছে মাহাতিব? ভোটের কিন্তু বেশি সময় বাকি নেই। এখন পর্যন্ত সব ঠিক চলছে আব্বু। আশা করি সামনেও সব ঠিকঠাক থাকবে। আমি আশা করছি আমার উপর জনগণ যে ভরসা রেখেছে তোমার ওপর, তারা ভরসা করতে পারবে। দরকার হলে নিজের জীবন বিপদে ফেলবে, তাও অন্যায় পথে পা বাড়াবে না। স্বামীর কথা শুনে সুমায়া নাসরিনের হৃদয় ধক করে উঠল। তিনি দ্রুত টেবিলে শব্দ করে দুজনের দৃষ্টি নিজের দিকে করলেন। তুমি এসব কি বলছো? দয়া করে এইসব কথা বন্ধ করো। খাওয়ার সময় অন্তত আমার ছেলেটাকে একটু শান্তি দাও। ইশারায় স্বামীকে বললেন সুমায়া বেগম। মাকে উত্তেজিত হতে দেখে মাহাতিব চিন্তিত হয়ে পড়ল। সে দ্রুত মায়ের হাত ধরে ওনাকে শান্ত করার চেষ্টা করলো। মা, তুমি প্লিজ উত্তেজিত হবে না, শান্ত থাকো। আমরা আর এসব নিয়ে কোনো কথা বলবো না। তুমি প্লিজ গলায় একদম জোর দেবে না, শান্ত হও। ছেলের চিন্তিত মুখশ্রী দেখে সুমায়া নাসরিন নিজেকে শান্ত করলেন। মাকে স্বাভাবিক হতে দেখে মাহাতিব স্বস্তির নিঃশ্বাস নিল। পানি এগিয়ে দিল ওনার দিকে। মায়ের জন্য মাহাতিবের অনেক খারাপ লাগে। মাহাতিবের মা সুমায়া নাসরিন কথা বলতে পারেন না। শত ডাক্তার দেখিয়েও তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। একটু কথা বলার জন্য তিনি বহু চেষ্টা করেছেন, কিন্তু সবই বৃথা। উল্টো তিনি অতিরিক্ত চাপ প্রয়োগ করলে গলায় প্রচন্ড রকমের ব্যথা অনুভব করেন। তাই সবাই সর্বক্ষণ ওনার প্রতি খেয়াল রাখে। মায়ের মুখ থেকে কথা শোনার জন্য মাহাতিব ছটফট করে। শেষ কবে মায়ের মুখ থেকে শব্দ শুনেছে তা তার মনে নেই। মায়ের মিষ্টি কণ্ঠে আদর আবদার শাসন শোনার জন্য অপেক্ষা করে মাহাতিব, কিন্তু সে জানে না তার ইচ্ছে আদৌ পূর্ণ হবে নাকি অপূর্ণ রয়ে যাবে। এই কনকনে শীতে মানুষের অবস্থা নাজেহাল। তাই মাহাতিব সবার একটু একটু সহযোগিতায় অনেক শীতবস্ত্র একত্রিত করেছেন। আজ গিয়েছিল ভিন্ন জায়গায় দরিদ্র মানুষের মাঝে তা বিলিয়ে দিতে, কিন্তু তার মাঝেই আচমকা কেউ তাদের উপর আক্রমণ করে বসে। ফলে মাহাতিব সহ তার দলের আরো কিছু ছেলে আহত হয়েছে। আঘাত পাওয়া স্থানে মলম লাগিয়ে দিতে দিতে নীরবে কান্না করেছেন সুমায়া নাসরিন। মাহাতিব চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়েছে। ব্যান্ডেজ করা শেষ করে সুমায়া নাসরিন ছেলেকে হালকা ধাক্কা দিলেন। মাহাতিব শুধু চোখ জোড়া খুলে সেই অবস্থায় বসে রইল। ব্যথা বেশি লাগছে? ইশারায় জিজ্ঞেস করলেন তিনি। না মা, আমি ঠিক আছি। খুব বেশি চোট লাগেনি তো, সেরে যাবে কিছুদিনের মধ্যে। আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি, তুমি চিন্তা করো না। ক্লান্ত শরীরটা নিয়ে মাহাতিব ধীরে সুস্থে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। ছেলের অবস্থা দেখে সুমায়া নাসরিনের যেমন কষ্ট হচ্ছে, অন্যদিকে প্রচুর রাগ হচ্ছে। সেই রাগটা শুধু এবং শুধুমাত্র মাহাতিবের পিতা শান্ত হোসেনের উপর হচ্ছে। তিনি গম্ভীরভাবে সোফায় বসে শান্ত হোসেনের ফেরার অপেক্ষা করছেন। কি গো বিবিজান, গোমরা মুখ করে বসে আছো যে? মাহাতিবের জন্য চিন্তা হচ্ছে বুঝি? আরে
এত চিন্তা করো না, রাজনীতিতে এসব একটু আধটু হয়ে থাকে, এসব বড় কোনো ব্যাপার না। ঘড়ি খুলে টেবিলে রেখে বললেন শান্ত হোসেন। স্বামীর গা ছাড়া কথা শুনে সুমাইয়া নাসরিন আরো রেগে গেলেন। অবশেষে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে টেবিলে থাকা সিরামিকের মগটা ছুঁড়ে মারলেন। মুহূর্তেই সেটি কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেল। তুমি এতটা পাষাণ কি করে হলে? ছেলেটাকে কি তুমি মেরে ফেলবে? নিজে তো এই পথে পা বাড়িয়েছ, আমি কিছু করতে পারিনি। এখন আমার ছেলেটাকেও কেন এই বিপদের দিকে ঠেলে দিচ্ছ? এতটা পাষাণ কেন তুমি? ছেলের জন্য কি একটুও মায়া দয়া হয় না তোমার? আমার ছেলেটাকে ওরা কিভাবে আঘাত করেছে, সেখানে তুমি বাবা হয়ে কি করে এতটা শান্ত থাকতে পারছো? ইশারায় নিজের কথা ব্যক্ত করলেন সুমাইয়া নাসরিন। নিজেকে আজ আরো বেশি অসহায় লাগছে। আজ যদি তিনি কথা বলতে পারতেন তাহলে চিৎকার করে বলতেন, আমার ছেলেকে এসবে জড়িও না তুমি, দোহাই লাগে তোমার। কিন্তু মাতৃভাষায় নিজ কণ্ঠে যেভাবে মনের কথাগুলো ব্যক্ত করা সম্ভব, ইশারায় কি আদৌ তা শতভাগ সম্ভব? সুমাইয়া নাসরিনের তা মনে হয় না। তবে তিনি মুখে না বললেও শান্ত হোসেন ঠিকই বুঝতে পেরেছেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, সাবধানে স্ত্রীকে নিয়ে বিছানায় বসলেন, মাথা নিজের বুকে রাখলেন। সুমাইয়া, তুমি মনে করেছো আমার কষ্ট হচ্ছে না? তুমি সবসময় আমাকে ভুল বুঝে গেলে সুমাইয়া। মাহাতিব আমারও সন্তান, তার জন্য আমারও কষ্ট হয়, কিন্তু মাহাতিব যদি রাজনীতিতে যোগদান না করে তাহলে তার ভবিষ্যৎ জীবন কষ্ট হয়ে যাবে। আমার শত্রু অভাব নেই, কিন্তু পাওয়ার থাকার কারণে তারা বেশি কিছু করার সাহস পায় না। আমি যখন থাকবো না তখন তারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে, এটি অজানা নয়। তাই এই ক্ষমতা আমাদের ধরে রাখতে হবে, না হলে ভবিষ্যতে অনেক বড় বিপদে হতে পারে। স্বামীর যুক্তি মোটেও সুমাইয়া নাসরিন মানলেন না। তিনি মনে করছেন এটা শুধু একটা বাহানা। ছেলের ভবিষ্যৎ চিন্তা করে ঠুকরে কেঁদে উঠলেন তিনি। বেশ কয়েকদিন রাতের বেলা ঘুমোতে পারছে না হেমসিনী, তাই বাধ্য হয়ে আজ ঘুমের ওষুধ খেয়েছে সে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সে। অন্যদিকে বেশ অনেকক্ষণ যাবৎ তার ফোনটা বেজে চলেছে, তবে অতিরিক্ত ঘুমের কারণে তার ফোন তুলতে ইচ্ছে করছে না। প্রায় রাত 12টার দিকে মাহাতিবের ঘুম ভেঙেছে। ফ্রেশ হয়ে সে সর্বপ্রথম হেমসিনীকে ফোন দিল। তবে টানা অনেকক্ষণ ফোন দেওয়ার পরেও যখন হেমসিনী ফোন রিসিভ করলো না, তখন তার খানিকটা টেনশন হলো। কারণ হেমসিনী কখনোই এমন করে না। দ্রুত গায়ে চাদরটা পেঁচিয়ে নিল সে। গাড়ির চাবি নিতে গিয়ে তার খেয়াল হলো ঘরে কোথাও চাবির গুচ্ছটা নেই। পুরো ঘর খুঁজেও সে গাড়ি কিংবা বাইকের চাবি পেল না। নিঃশব্দে ড্রয়িং রুমে এক্সট্রা লুকিয়ে থাকা চাবিটা নিতে গিয়ে দেখতে পেল সেখানেও চাবিটা নেই। এবার মাহাতিবের রাগ হতে লাগলো। কি হচ্ছে এগুলো? একটা চাবিও নিজের স্থানে নেই, কোথায় গেল সব চাবি? নিচু স্বরে নিজেকে বলল মাহাতিব। আচমকা টেবিলে কড়া খাতের শব্দ পেয়ে পেছনে ফিরে তাকালো সে। গায়ে চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন সুমাইয়া নাসরিন। এত রাতে এখানে কি, খিদে পেয়েছে? ইশারায় প্রশ্ন করলেন তিনি। আমার গাড়ির চাবিগুলো কোথায় জানো? খুঁজে পাচ্ছি না। কেন? চাবি দিয়ে কি করবে? কাজ আছে আম্মু, তুমি জানো কোথায়? প্লিজ জেনে থাকলে তাড়াতাড়ি দাও। চাবি আমার কাছে, এখন আমি চাবি ফেরত দেব না। এত রাতে এই অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে পারবে না তুমি, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আম্মু প্লিজ দাও, আমি জলদি ফিরে আসবো। মাহাতিব, ঘুমাতে যাও, আর কোনো কথা আমি শুনতে চাই না। সুমাইয়া নাসরিন চলে গেলেন। মাহাতিব চাবি না পেয়ে হতাশ হলো। পর মুহূর্তে ভাবলো হেঁটে হেমসিনী বাড়িতে চলে যাবে, কিন্তু তার সে ভাবনাও বিফলে গেল। বের হতে গিয়ে সে বুঝতে পারলো সদর দরজাও তার মা লক করে রেখেছে। চরম হতাশ হয়ে না চাইতেও মাহাতিব ঘরে ফিরে এলো। পরবর্তীতে বেশ কয়েকবার ফোন করেও কোনো লাভ হয়নি। হেমসিনি, আপনি ঠিক আছেন তো? আজ তো আন্টিও বাড়িতে আছে। কোনো সমস্যা হলে তো এতক্ষণে জানতে পেরে যেতাম। তাহলে কি আপনি ইচ্ছে করে আমার ফোন ধরছেন না? হেমসিনি, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে পরবর্তীতে কিন্তু মোটেও ভালো হবে না। বাড়ি থেকে বের হতেই মাহাতিবকে দেখে চমকে গেল হেমসিনী। সে আশেপাশে চোখ বুলিয়ে নিল। স্বাভাবিকভাবে পথযাত্রী মানুষরা এক পলক মাহাতিবকে দেখতে ভুলছেন না। হেমসিনী মাহাতিবকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইল, তবে মাহাতিব কি আর তা হতে দেবে? সে দ্রুত হেমসিনীর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তাকে দেখে হেমসিনী হাস হাস করছে। আমার দিকে তাকান হেমসিনি। স্বাভাবিকভাবে বলল সে। হেমসিনী একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে মাহাতিবের দিকে তাকালো। আপনি আমার বাড়ির সামনে কেন এসেছেন মাহাতিব? কাল নাকি আপনার উপর হামলা করা হয়েছে। আপনার তো এখন বিশ্রাম নেওয়া উচিত। কাল রাতে কোথায় ছিলেন? বাড়িতেই ছিলাম। তাহলে আমার ফোন রিসিভ করেননি কেন? এমনকি সকালেও কল ব্যাক করেননি। এরকম করার কারণটা কি জানতে পারি? আমি ঘুমিয়েছিলাম। সকালেও খেয়াল করেননি। আমি আপনাকে 47টা কল করেছিলাম, তার মধ্যে একটাও কি আপনি শুনতে পাননি?
নাকি শুনেও না শোনার ভান করেছিলেন? আর যাই হোক, অন্তত ফোন করে রিসিভ করে এতটুকু বলতেন আপনি ঘুমোচ্ছেন, কিংবা আপনার কথা বলতে ইচ্ছে করছে না, কিংবা একটা ছোট মেসেজ। আমি কি এতটাই অপদার্থ যে একটা ছোট মেসেজও আপনার থেকে পেতে পারি না? জানেন আপনি আমি কতটা চিন্তায় ছিলাম? কোনো ধারণা আছে আপনার? আম্মুর জন্য না হলে আমি কাল রাতেই আপনার বাসায় চলে আসতাম। মাহাতিবের শেষোক্ত কথাটি শুনে হামাসিনীর চোখ বড় বড় হয়ে গেল। সে মনে মনে মাহাতিবের মাকে অসংখ্য ধন্যবাদ জানালো। আমি কালকে ঘুমের ঔষধ খেয়েছিলাম, তাই শুনতে পাইনি, আর পেলেও শক্তিটা আমার ছিল না। মাহাতিবের মুখশ্রীতে এতটা সময় থাকা গম্ভীর্যতা নিমিষেই উবে গেল এবং দুশ্চিন্তা এসে ভর করলো। ঘুমের ওষুধ? আপনি ঠিক আছেন তো হেমসিনি? আপনার কি শরীর খারাপ লাগছে? আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে যান। নোটস আমি সংগ্রহ করে দেব। শান্ত হন মাহাতিব, আমি ঠিক আছি। এখন আমাকে যেতে হবে, না হলে ম্যাম বকা দেবেন। আপনি বাড়ি ফিরে যান, আপনার শরীর অসুস্থ। মাহাতিব চেয়েও হেমসিনীকে আটকাতে পারল না। মাহাতিবের মাথায় এখন শুধু একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে। ঘুমের ওষুধ। হেমসিনী মাহাতিবকে ফিরে যেতে বললেও সে গেল না। হেমসিনীর থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে তার পেছন পেছন ভার্সিটি পর্যন্ত গেল। নিজ দায়িত্বে তাকে সাবধানে পৌঁছে দিয়ে সে বাড়িতে ফিরে এসেছে। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই আচমকা মাহাতিবকে কেউ জড়িয়ে ধরল। আচমকা কাজে ভরকে গেল মাহাতিব। রমণীটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। কিছুক্ষণ সেভাবে স্থিরভাবে দাঁড়িয়ে রইল সে। পর মুহূর্তে হালকা করে রমণীর মাথায় হাত বুলিয়ে দিল। কখন এসেছো দি ভাই? তুই এত কেয়ারলেস কেন ভাই? তোর দুলা ভাই থেকে খবরটা শোনার পর থেকে জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তুই কেন এ পথে পা বাড়িয়েছিস অনিদ্রে? তুই জানিস না এইসব কত বিপজ্জনক? কপালের জোরে কাল বেশি কিছু হয়নি, কিন্তু পরবর্তীতে যে আরো বড় কিছু হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? মেয়ের সাথে সঙ্গ দিলেন সুমায়া। তিনি কাঁদতে কাঁদতে ইশারায় বললেন, ওকে, একটু বোঝা সাইরা। কতবার বলেছি এসবে জড়িয়ে যাস না, বড় বিপদ এ পথে। খুবই কুৎসিত রাজনীতি বিষয়টা। মানুষকে পশু বানাতে সময় নেয় না। ভালো মানুষের বিপদ লেগে থাকে সব সময়। সাইরা, ওকে বোঝা, এখনো সময় আছে, জানো, বেরিয়ে আসে। মাহাতিব বোনকে ছেড়ে মাকে আঁকলে ধরল। চেয়ার টেনে ওখানে বসালো। হাঁটু গেড়ে বসলো মাহাতিব। মা, এই পথ থেকে বেরিয়ে আসা সহজ নয়, চাইলেও এখন পারা যাবে না। বাবা তো তোমাকে বুঝিয়েছে, একটু বোঝার চেষ্টা করো। সামনে ভোট, এখন পিছিয়ে এলে জনগণ ভাববে আমরা ভয়ে পিছিয়ে গিয়েছি। বিপক্ষ দল জিতে যাবে, পরবর্তীতে তারা আমাদের ক্ষতি করার জন্য অনেক বড় সুযোগ পেয়ে যাবে, আর তাদের সেই সুযোগটাই আমি দিতে চাই না। ভয় পেও না মা, সব ঠিক হবে। বিকেলবেলায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামে ফিরে এসেছেন হেমসিনীর বাবা আমজাদ সাহেব। প্রীতি আহমেদের আজ সাপ্তাহিক ছুটি ছিল বিধায় বেশ অনেক পদের রান্না করেছেন। স্বামী, ছেলে মেয়ে এবং যাকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়লেন। বেশ কিছু সময় পর আমজাদ সাহেব গলা খাঁকড়িয়ে বললেন, ভাবি, আপনার শরীর ঠিক আছে? কোনো কিছু প্রয়োজন আপনার? সৃষ্টি আহমেদ প্লেটের দিকে দৃষ্টি স্থির রেখে বললেন, না ভাই, আমার কিছু লাগবে না। আপনি তো কিছুই খাচ্ছেন না। আপনার কি খাবার পছন্দ হয়নি? আপনি কি অন্য কিছু খেতে চান? ইচ্ছে হলে বলুন, আমি এবং প্রীতি তৈরি করে দিচ্ছি। না ভাই, তার প্রয়োজন নেই। খাবার যথেষ্ট ভালো হয়েছে। তুমি তো জানো প্রীতির রান্নার হাত ভালো। তাহলে না খেয়ে মনমরা হয়ে রয়েছেন কেন? এভাবে নিজের প্রতি অবহেলা করলে কি হবে? নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, অন্য কেউ তো আপনার খেয়াল সঠিকভাবে রাখতে পারবে না। কথায় আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বর্তমানে ওনার অবস্থাও সেরকম। বাপের বাড়িতে নিজের যত্ন নিত না বলে আমরা ওনাকে এখানে নিয়ে এসে সেবা শুশ্রূষা করছি, আর উনি দেবদাসী হয়ে থাকেন সব সময়। যে নিজের যত্ন নেয় না, তাকে আমরা হাজার সেবা করলেও কি আদৌ কিছু হবে? জায়ের কথা শুনে সৃষ্টি আহমেদ টেবিল ছেড়ে চলে গেলেন। প্রীতি, শান্ত হও। তুমি তো জানো বাবের অবস্থা। তার এই আচরণটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক, আমিও জানি, কিন্তু আর কতদিন? কম দিন তো হলো না। তাকে এভাবে দেখলে আমাদেরও যে খারাপ লাগে। কার জন্য সে মনমরা হয়ে থাকে তুমি ভালো মতোই জানো, কেন আমি তাকে মন খারাপ হয়ে বসে থাকলে বকাবকি করি। ঠিক হয়ে যাবে, ভাবি আবারও স্বাভাবিক হয়ে উঠবে, তুমি চিন্তা করো না। হেমসিনী চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। ছোট হিমাল খাবারের পাশাপাশি উৎসুক নয়নে বড়দের কথাগুলো পর্যবেক্ষণ করছে। বিকালে নিজের ঘরে বসে গিটার প্র্যাকটিস করছিল হেমসিনী। কিছুদিন পর তাদের ভার্সিটিতে 50 বছর উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তারা কয়েকজন মিলে গান পরিবেশন করবে, সেই সাথে হেমসিনী এবং অন্য একজন মেয়ে গিটার বাজাবে।
হেমসিনী মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছিল। অন্যদিকে তার ফোন বেজে চলেছে। সে শুনতে পেলেও তৎক্ষণাৎ উঠে গেল না। পুরোটা শেষ করে তবেই ফোন হাতে নিল। স্ক্রিনে বাংলায় গোটা গোটা অক্ষরে মাহাতিব নামটি ভেসে উঠেছে। এই লোকটা কবে আমার পিছু ছাড়বে? প্রতিদিন হুটহাট ওনার ফোন না দিলে কি পেটের ভাত হজম হয় না? রাত নেই দিন নেই, যখন খুশি ফোনের ওপর ফোন দিয়েই যাচ্ছেন। আর সহ্য করা যাচ্ছে না। এবার একটু কঠিন ভাষায় কথা বলা প্রয়োজন। তবে যদি একটু দূরে সরে যান। খানিকটা রাগ এবং বিরক্ত নিয়ে নিজেই বলল হেমসিনী। আপনার গিটার বাজানো খুবই মনোমুগ্ধকর। কবে আপনি আমার কাছে আসবেন? অপেক্ষায় আছি সেই দিনের যখন আপনি আমার সামনে বসে গিটার বাজাবেন, সাথে আপনার সুরেলা কণ্ঠে কোনো গান শোনার সৌভাগ্য হবে আমার। গাইবেন আপনি গান? রাখবেন তো আমার আবদার, নাকি বরাবরের মতোই ফিরিয়ে দেবেন? হেমসিনী ভেবেছিল ফোন রিসিভ করে মাহাতিবকে কিছু কড়া কথা শুনিয়ে দিবে, কিন্তু মাহাতিবের ব্যথা কাতর কণ্ঠ শুনে সে কিছু বলতে পারল না। রাগী ভাবটা মুহূর্তেই উবে গেল। গম্ভীর ভাব ছেয়ে গেল তার মুখমণ্ডলে। আপনি কি করে জানলেন আমি এখন কি করছি? তোমার গিটারের শব্দ রাস্তার প্রতিটি মানুষ শুনতে পাচ্ছে। তাহলে আমি কিভাবে বাদ যাব? মাহাতিবের কথা শুনে হেমসিনী বুঝতে বাকি নেই মাহাতিব তার বাড়ির সামনেই আছে। আপনি আবারও আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কেন? সব সময় দাঁড়িয়ে থাকলে যে কেউ লক্ষ্য করবে। বাবা মা অন্যের মুখ থেকে জানতে পারলে কি হবে চিন্তা করেছেন? কি হবে? সিনেমার মতো আমার সাথে জোর করে বিয়ে করিয়ে দেবে বুঝি? তাহলে তো ভালোই হবে। আমাকে আর এত কষ্ট করে এক মানবীর পাথরের তৈরি হৃদয়ে ফুল ফোটাতে হবে না। বড্ড বাজে কথা বলেন আপনি। এই বিকেলবেলা কাজকর্ম ফেলে কেন দাঁড়িয়ে আছেন তা বলুন। একটু বারান্দায় আসবেন? আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। রাতে ফেরা হবে না। আপনাকে না দেখলে আমার দিন সার্থক হয় না। রাতে যেহেতু আপনাকে দেখা হবে না, তাই এক্ষুনি তা পুষিয়ে নেব। দয়া করে একটিবার বারান্দায় আসুন। প্রমিস, আজ আর বিরক্ত করব না। হেমসিনী জানে এখন সে বারান্দায় না গেলে মাহাতিব সরবে না, তাই কথা না বাড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাস্তায় একটি সাদা রঙের গাড়ি দেখতে পেল। হেমসিনী জানে মাহাতিব কাঁচ ওঠানো গাড়ির ভেতর থেকে তাকে দেখছে। এবার আমার কাজ আরো ভালোভাবে সম্পন্ন হবে। সাবধানে থাকবেন হেমসিনী। নিজেকে কখনো একা মনে করবেন না। সবসময় মনে রাখবেন আপনার আশেপাশে একজন আছে যে আপনার জন্য নিজের প্রাণ দিতেও দ্বিধা করবে না। কোন মুভি থেকে তুলে এনেছেন লাইনগুলো? ফোনের অপর পাশ থেকে উচ্চস্বরে হাসির শব্দ শুনতে পেল হেমসিনী। আমার মনের মুভি থেকে দেখবেন মুভিটা? আপনার জন্য একদম বিনামূল্যে দেখার সুযোগ আছে। আর কখনো ফোন করে বলবেন না আমাকে বারান্দায় আসার জন্য। বললেও আমি আর আসবো না। এবার আমার বাড়ির সামনে থেকে যান। আবারও হেসে উঠল মাহাতিব। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার কাছে আমার আবদার শেষ হবে না হেমসিনী। আর আপনাকে আমার ছোট ছোট সব আবদার পূরণ করতে হবে। আমি জানি আপনি করবেন। থাকতে মূল্য দিতে হয় হেমসিনী। আজ আমি যাচ্ছি, কাল নাও থাকতে পারি, তখন কে আবদার করবে? তাই যতদিন আছি আবদার করা বন্ধ করব না। ভালো থাকবেন হেম। লাইন ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে মাহাতিবের গাড়িটাও মুহূর্তেই উধাও হয়ে গেল। হেমসিনী স্থির হয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। অজানা কারণে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে, তবে সেটা সুখকর নয়। সকাল থেকে পুরো শহর জুড়ে একটি চাঞ্চল্যকর এবং ভীতিকর পরিস্থিতি বিরাজমান। প্রায় প্রতিটি ঘর, অফিস, দোকানপাট সবখানে জনগণ টিভির সামনে বসে আছে। প্রতিটি টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে একটিমাত্র খবরই প্রচলিত হচ্ছে। শহরের একটি বেসরকারি হসপিটাল থেকে নকল ওষুধ এবং ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। সকল সাংবাদিকরা ভিড় করেছে সেই হসপিটালের সামনে এবং জনগণ ভিড় করেছে টিভির সামনে। হেমসিনী এবং তার পুরো পরিবার চিন্তিত অবস্থায় বসে আছে টিভির সামনে। আমজাদ আহমেদ নিজের স্ত্রীকে নিয়ে ভীষণ চিন্তিত আছেন। এই হসপিটালের কিছুটা দূরেই ওনার স্ত্রীর কর্মস্থল। এভাবে হা করে টিভির সামনে বসে না থেকে খেতে এসো। তোমাদের অফিস বাড়ি যাওয়ার ইচ্ছে না হলেও আমাকে দুপুরে হসপিটালে যেতে হবে। তাড়াতাড়ি খেয়ে আমার একটা কাজ কমাও। আমাকে আবার দুপুরের জন্য রান্নাও করতে হবে। প্রীতি আহমেদের ব্যস্তময় কণ্ঠ শুনে সবাই দ্রুত টিভির সামনে থেকে উঠে খেতে বসে পড়ল। তবে টিভি তখনও চলছে। শোনো, তুমি না হয় কয়েকদিনের জন্য ছুটি নিও। ছুটি কেন নেব? কোথাও যাবে নাকি? না, আমার জন্য বলছি না। এখন যা পরিস্থিতি, তুমি বরং কয়েকদিন হাসপাতালে না গিয়ে ঘরেই থাকো। নিজের প্লেটে রুটি তুলে নিয়ে চেয়ারে বসলেন প্রীতি আহমেদ। অল্প খেয়ে তিনি উত্তর দিলেন, যাব না কেন? আমাদের হসপিটালে কিছু হয়েছে বা আমি কিছু করেছি? করিনি তো। তাহলে কেন শুধু শুধু ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো? তাহলে আমি ঘরে থাকি, তোমাকে না হয় কয়েকদিন আমি পৌঁছে দেবো। তার দরকার নেই। তুমি শুধু শুধু বেশি চিন্তা করছো। আমজাদ সাহেব বুঝতে পারলেন প্রীতি আহমেদকে এখন আর বলেও কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলেও কয়েকদিন হেঁটে যেও না।
রিক্সা নিয়ে আসা যাওয়া করো। আমি এর বেশি কিছু শুনতে চাই না। তুমি যদি এটা না শোনো তাহলে আমি তোমাকে বসে দেবো। ভাই, কাজটা করলেন আপনি, সব বুদ্ধি খাটিয়ে সময় দিয়ে বিষয়টা সমাধান করলেন আপনি, কিন্তু সব কৃতিত্ব নিয়ে যাচ্ছেন পুলিশরা। কেন ভাই? আপনি তাদের সুযোগ কেন করে দিয়েছেন? আপনি যদি এখনো বলেন তাহলে আমরা এখনই সাংবাদিকদের প্রমাণসহ বলতে পারবো যে এই সকল ওষুধ হাতে নাতে ধরতে পেরেছে শুধু আপনার কারণে। না মুকিত, তোমরা এরকম কিছু করবে না। আমি কিন্তু আগেই বারণ করে দিয়েছিলাম। আমার অগোচরেও করার চেষ্টা করবে না। কিন্তু কেন ভাই? এই খবরটা মিডিয়া জনগণ জানতে পারলে তো আপনাদেরই লাভ। সামনে ভোট, এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। এতে করে আমরা আরো মানুষের মন জয় করতে পারবো। এর ফলে আমরা আরো বেশি ভোট পাবো। মুকিত, আমি কোনো কিছুই নিঃস্বার্থের জন্য করি না। আমার বাবাও তা করেননি। আমার কাজ করি সাধারণ মানুষের ভালোর জন্য। সবাই যদি নিজেদের কথাই চিন্তা করে তাহলে সবার স্বার্থের কবলে পড়ে এই নিরীহ মানুষগুলো কষ্টে ভুগবে, যা আমি চাই না। আমি নিঃস্বার্থভাবে আড়ালে থেকে আমার কাজ করে যাব। আর কেউ জানুক বা না জানুক, উপরে একজন আছেন, তিনি সবকিছু দেখছেন। আমি ভোটের যোগ্য হলে জনগণ মন থেকে এমনিতেই দেবে। এর জন্য সবার চোখে মহান হওয়ার প্রয়োজন পড়ে না। মাহাতিবের কথন শুনে মুকিতের হৃদয়ে তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। মানুষটা সাধারণ জনগণের কথা কত চিন্তা করে, রাত নেই দিন নেই শুধু মানুষের জন্য কাজ করে যায়, একদম বড় স্যারের মতো। মনে মনে বলল মুকিত। সকাল থেকে হামশিনীদের বাড়িতে ব্যস্তময় একটা পরিবেশ বিদ্যমান রয়েছে। বর্তমানে বাড়ির মানুষরা আরো অধিক ব্যস্ত হয়ে পড়েছে। হেমশিনীর দাদা বহু মাস পর আবারও তাদের বাড়িতে এসেছেন। তিনি 2-3 বছর পর পর একবার আসেন। প্রীতি এবং সৃষ্টি আহমেদ দুজনের শ্বশুরের সাথে কুশলাদি করে রান্নাঘরে চলে গিয়েছেন। হিমাল বহুদিন পর দাদাকে পেয়ে ওনার সাথে বসে আছে। আজ যেন সে পণ করেছে শত বকা খেলেও সরবে না। সৃষ্টি আহমেদ শ্বশুরের জন্য শরবত এবং কিছু শুকনো খাবার নিয়ে এলো। এই নিন বাবা, ঠান্ডা শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে। বৌমায়ের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে একবারে খেয়ে নিলেন আকবর আহমেদ। কেমন আছো বড় বৌমা? শরীর ভালো আছে তো? ছোট বৌমাদের সাথে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে বলো, আমি না হয় যাওয়ার সময় তোমাকেও সাথে নিয়ে যাব। না না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। আমি এখানে বেশ ভালো আছি। আপনি একদম চিন্তা করবেন না। আপনি বরং খাবারগুলো খান, আমি রান্নাঘর থেকে আসছি। আকবর আহমেদ বুঝতে পারলেন ওনার বড় বৌমা কথাটা এড়িয়ে যাওয়ার জন্য এখান থেকে চলে গিয়েছেন। আচ্ছা হিমাল দাদু ভাই, তোমার বাবা মা কি তোমার চাচিকে বকাবকি করে? না তো। তবে জানো দাদু, চাচি মাঝে মাঝে কান্না করেন, তখন মা খুব রেগে যায়। আচ্ছা দাদু, চাচি কেন লুকিয়ে লুকিয়ে কান্না করেন? নাতির কথা শুনে আকবর আহমেদের মুখটা মলিন হয়ে গেল। তিনি হিমালকে কি উত্তর দেবেন তা বুঝতে না পেরে কথা অন্যদিকে ঘুরে ফেলেন। হেমশিনী মা এবং চাচির কাজে সাহায্য করছে। অনেকক্ষণ যাবৎ তার ফোন বেজে চললেও সে কাজ ফেলে যাচ্ছে না। একবার তো ফোনের শব্দে বিরক্ত হয়ে প্রীতি আহমেদ বললেন, কে ফোন করেছে দেখো হ্যামসিনি, অনেকক্ষণ ধরে বেজে চলেছে। থাক মা, আমি পরে দেখে নেব। ফোন না দেখলে বুঝবো কিভাবে কে ফোন করেছে? হয়তো গুরুত্বপূর্ণ কিছু হবে, তাই এতবার ফোন করেছে। যাও ফোনটা রিসিভ করো। এতবার ফোন করার পরেও না ধরাটা এক ধরনের অভদ্রতা। হেমশিনী আর মায়ের উপরে কথা বলতে পারল না। হাতটা ধুয়ে দৌড়ে রুমে এলো। ফোন এখনো অনবরত বেজে চলেছে। এতবার ফোন পেয়ে এবার হেমশিনীরও একটু চিন্তা হতে লাগলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার থেকে তাকে ফোন করা হচ্ছে। ভয়ে বুক ডিপ ডিপ করছে তার। হ্যালো, কে বলছেন? হুম। কণ্ঠস্বর শুনে হেমশিনীর বুক ধক করে উঠল। দ্রুত কানের কাছ থেকে ফোন সরিয়ে নাম্বারটা আবারও চেক করে দেখলো। না, এটা আননোন নাম্বার। তাহলে সে মাহাতিবের কণ্ঠ কি করে শুনতে পেল? হেমশিনী ভাবনায় পড়ে গেল। সে কি ভুল শুনেছে? মাহাতিব, মাহাতিব, এটা কি আপনি বলছেন? মাত্র 2 দিন কথা হয়নি, এর মাঝে আমার কণ্ঠস্বরও ভুলে গেলেন হেমসিনি? তার কণ্ঠস্বরে স্পষ্ট মন খারাপের রেশ পেল হেমশিনী। তবে সে তা আমলে নিল না। এটা তো আপনার নাম্বার নয় মাহাতিব, এটা কার নাম্বার? মুকিতের। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, অনেক ব্যস্ত আছি। নতুন ফোন কিনে যে সেট আপ করবো তারও সময় হচ্ছে না। কেমন আছেন আপনি? মনে আছে মাতির নামক অবহেলিত ব্যক্তিটি? আপনি এতবার ফোন কেন দিয়েছেন বলুন তো? এতবার ফোনের শব্দ শুনে মা পর্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিল। আপনি ফোন ধরছিলেন না, চিন্তা হচ্ছিল আপনার জন্য, তাই দিয়েছিলাম। আর কখনো এতবার ফোন দেবেন না। না জানি বাড়ির সবাই কি ভাবছে এখন।
নিষ্ঠুর মানবী আপনি। জানি আমি। এবার বলুন কেন এতবার ফোন দিয়েছেন? আপনার কথা মনে পড়ছিল। এই কারণে লাগাতার এতবার আপনি ফোন দিয়েছেন? এই সামান্য কারণে? মাহাতিব পরবর্তীতে কিছু বলবে তার আগেই কেউ তাকে ডেকে উঠল। ফোন কাটার আগে সে ব্যস্ত কণ্ঠে বলল, কাউকে মন থেকে চাইলেই কারণটা আপনার কাছে সামান্য মনে হতো না এমসিনি, কিন্তু আপনি তো পাথর মনের মানবী, তাই কথাটার মর্ম আপনি বুঝতে পারেননি। তবে আমি অপেক্ষায় থাকবো সেই দিনের যখন আপনি কথাটা অনুভব করতে পারবেন। সাবধানে থাকবেন হেম। নিজের দলের কিছু ছেলেদের অমানুষের মতো নির্যাতন করছে প্রণয় শিকদার। শালা জানোয়ার অকর্মার ঠেকি, তোদের আমি এতগুলো টাকা কি এমনি এমনি দিয়ে থাকি? এতগুলো টাকা দিই যেন মরে হলেও আমার কাজ তোরা করিস, কিন্তু তোদের জন্য আরো একটা হসপিটাল সবার সামনে প্রকাশিত হয়ে গেল। আমার কতগুলো টাকা নষ্ট হলো কোনো ধারণা আছে তোদের? তোদের বিক্রি করেও 1 ভাগ টাকা আমি পাবো না। প্রণয় শিকদার মাথা কাজ করছে না এখন, সে পারছে না সবকিছু জ্বালিয়ে দিতে। প্রণয়, শান্ত হও। এতটা অস্থির হলে আরো বিপদ হবে। আমার একটা অসাবধানতার জন্য আমি ভোটের প্রার্থী থেকে বাতিল হয়ে গিয়েছিলাম। সামনে ভোট, এখন তোমাকে অনেক অনেক সতর্ক থাকতে হবে। একটা ভুল আমাদের এত বছরের প্রতীক্ষাকে নিমিষে শেষ করে দিতে পারে। বাবা আমি পারছি না শান্ত হতে। আরো একটা হসপিটালের কথা ফাঁস হয়ে গিয়েছে, আবারও কতগুলো টাকা লস হয়েছে। এই নিয়ে 4টা হসপিটাল ধরা পড়ে গিয়েছে। এখন যদি কেউ জানতে পেরে যায় এসবের পিছনে আমি আছি, তাহলে চুপ করো প্রণয়, একদম বাজে কথা বলবে না। তোমাকে এসবের মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। তুমি এখন শুধু এবং শুধুমাত্র ভোটের মনোযোগ দাও। এ ব্যাপারটা আমি দেখছি। এসব থেকে আপাতত তুমি দূরে থাকো। প্রীতম শিকদারের কথায় প্রণয় কিছুটা শান্ত হলো। সে নিজের দলবলকে নিয়ে বেরিয়ে গেল। প্রীতম শিকদার ভাবতে লাগলেন তিনি কি করবেন। দাদামশাই, আমার কেন যাওয়া প্রয়োজন? খুব কি দরকার যাওয়ার? তোমাকে যেতে বলেছে তুমি যাও, আর হিমাল তো যাচ্ছে তোমার সাথে। তুমি কেন যেতে চাইছো না হেমসেনি? এমন তো না যে অনেক দূরে, কাছেই তো। তাহলে যেতে সমস্যা কোথায়? হেমসিনি, দাদামাসে যখন এত করে বলছে তাহলে যাও, কাছেই আছে, কিছু সময়ের মধ্যেই তো চলে আসবে। কিন্তু মা। হ্যামসিনি, আমি একবার বলেছি তোমাকে, যাও তৈরি হয়ে নাও, বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। বেশ রাগী কণ্ঠে বললেন প্রীতি আহমেদ। ইচ্ছে না থাকা সত্ত্বেও হেমসিনী তৈরি হয়ে নিল। দাদার হাত ধরে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছে হিমাল। হরেক রকমের কথার ঝুলি নিয়ে সে বেরিয়েছে। নাতের কথায় আকবর আহমেদ বিরক্ত হচ্ছেন না, উল্টো আরো উৎসাহ প্রদান করছেন। তবে এসবে হেমসিনীর মনোযোগ নেই। তার ইচ্ছে করছে পেছন থেকে টুপ করে পালিয়ে যেতে, কিন্তু সেই উপায় নেই। অবশেষে হাজারো ভাবনা চিন্তা করতে করতে তারা সুবিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের বাড়িটিকে দেখে সবসময়ের মতো হেমসিনীর হৃদস্পন্দন বেড়ে গেল। তারা গেটের সামনে আসতেই গার্ড তাদের গেট খুলে দিল। সদর দরজায় আগে থেকেই শান্ত হোসেন দাঁড়িয়েছিলেন। মূলত তিনি তাদেরই প্রতীক্ষায় ছিলেন। আকবর আহমেদকে দেখে তিনি প্রথমে সালাম করলেন। কেমন আছেন স্যার? অনেকদিন পর আবারও আপনাকে দেখার সৌভাগ্য হলো আমার। আকবর আহমেদ শান্ত হোসেনের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। আমি ভালো আছি শান্ত। তুমি এবং তোমার পরিবার কেমন আছে? তোমার রাজনীতি কেমন চলছে? সবাই ভালো আছে স্যার। আপনারা আসুন, ভেতরে বসে কথা বলি। হেমসিনীর দাদু আকবর আহমেদ একজন শিক্ষক ছিলেন এবং শান্ত হোসেন ছিলেন ওনার ছাত্র। পড়াশোনার পাঠ শেষ করার পরেও শান্ত হোসেন ওনার গৃহশিক্ষককে এখনো সম্মান করেন। আকবর আহমেদের সাথে শান্ত হোসেনের বাবারও বেশ ভালো একটা সুসম্পর্ক ছিল। তাদের তিনজনকে ভেতরে নিয়ে বসিয়ে শান্ত হোসেন ছুটলেন রান্নাঘরের দিকে। কিছু সময় পরে তিনি সুমাইয়া নাসরিনকে নিয়ে এলেন। সুমাইয়া নাসরিন মাথায় ঘোমটা নিয়ে ওনাকে ইশারায় সালাম দিলেন। কেমন আছো বৌমা? তোমার শরীর ভালো আছে তো? জি চাচা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বুড়ো বয়সে আর কতই ভালো থাকি বলো। তবে তোমাকে দেখে যা অসুখ ছিল তাও সেরে গিয়েছে। আকবর আহমেদের কথা শুনে সুমাইয়া নাসরিন হালকা হেসে হেমসিনীর পাশে গিয়ে বসলো। মাহাতিবের বাড়িতে হেমসিনী 2 কি 3 বার এসেছিল। সে চায় না এই বাড়িতে এসে মায়া আরো বাড়িয়ে দিতে। কেমন আছো মা? এতদিন পর আবার এলে আমাদের বাড়িতে। তুমি আসো না কেন আমাদের বাড়িতে? এত এত গার্ড দেখে ভয়ে আসো না নাকি অন্য কোনো ব্যাপার? ইশারায় বললেন তিনি। সুমাইয়া নাসরিনের কথা শুনে হেমসিনী একটু ঘাবড়ে গেল, তবে পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। না না আন্টি, সেরকম কিছু না। এমনিতেই আসা হয় না। আমার কারো বাসায় যেতে খুব একটা ভালো লাগে না। নাসরিন বেগম আবারও কিছু বলবেন, তখনই উপর থেকে কারো কণ্ঠস্বর শুনে বসার ঘরে থাকা প্রতিটি মানুষ চুপ হয়ে গেল।
ঘুম ঘুম চোখে এলোমেলো চুল নিয়ে নিচে নেমে এসেছে মাহাতিব। দেখে বোঝা যাচ্ছে বিছানা থেকে সোজা নিচে চলে এসেছে। মাহাতিব এখনো লক্ষ্য করেনি তার সামনে কে বসে আছে, তবে হেমশিনী অপলক দৃষ্টিতে মাহাতিবকে দেখে চলেছে। মাহাতিব, এদিকে এসো, দেখো আকবর স্যার এসেছেন। বাবার কথা শুনে মাহাতিবের চোখ থেকে সব ঘুম উবে গেল। চট করে চোখ খুলে সামনে তাকালো। ঘুম থেকে উঠে অপ্রত্যাশিত কিছু দেখবে তা মাহাতিব তখনই কল্পনা করতে পারেনি। সে এতটাই অবাক হয়েছে যে তার কিরূপ প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন তাই সে ভুলে গিয়েছে। মাহাতিবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হেমশিনী দ্রুত চোখ সরিয়ে নিল। মাহাতিব, এদিকে এসো, স্যারের সাথে কথা বলো। মাহাতিব একদম হেমশিনীর সামনাসামনি এসে বসলো। আকবর আহমেদের সাথে কুশল বিনিময় করে অন্য কথা বলতে লাগলো তারা। তবে মাহাতিব কথা বললো তার চোখ এবং মনোযোগ সম্পূর্ণ হেমশিনীর দিকে, এবং বিষয়টা হেমশিনীও বুঝতে পারছে। মাহাতিবকে নিজের সামনে বসা দেখে উসখুস করছে হেমশিনী। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। একা বসে থেকে এবার বড্ড বিরক্ত লাগছে হিমালের। সে আস্তে করে হেমশিনীর পাশে ঘেঁষে বসলো। আপু, আমার ভালো লাগছে না, আমি চলে যাই। হিমালের কথা মুখে হেমশিনী খুশি হয়ে গেল। চলে যাবি? বড়রা সবাই নিজেরা কথা বলছে, আমার একা একা ভালো লাগছে না। হেমশিনী তার দাদুকে চলে যাওয়ার কথা বলবে, কিন্তু তার আগেই মাহাতিব হিমালকে উদ্দেশ্য করে বলল, হিমাল, তোমার ভালো লাগছে না? একা লাগছে? হুম মাথা নাড়িয়ে বোঝালো সে। চলো তাহলে, তোমাকে বাগান থেকে ঘুরিয়ে আনি। ওখানে দোলনা আছে, বড়রা কথা বলুক, তুমি না হয় দোলনায় চড়লে। হিমাল দ্রুত গতিতে সোফা থেকে লাফিয়ে নেমে পড়ল। হিমসিনি, আপনি একা কি করবেন? চলুন আপনিও। না, আমি ঠিক আছি। হেমসিনি, যাও, ভালো লাগবে। শান্ত হোসেনের কথার উপর হেমশিনী কিছু বলতে পারল না, বিধায় চুপচাপ সেও চলে গেল। বাচ্চারা চলে যাওয়ার পর সুমাইয়া নাসরিন রান্নাঘরে চলে গেলেন। তাহলে ছেলেকেও এই পথেই নামালে শান্ত? সব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছো তো? জি স্যার, আমি সব দিক চিন্তা করে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, তোমাদের পারিবারিক ব্যাপার। তবে শিক্ষক হিসেবে আমি বলবো, চাইলে আরেকবার ভেবে দেখতে পারো। ভোরের এখনো কিছুদিন বাকি আছে। এরপর মাহাতিব একেবারে এই পথে পা বাড়িয়ে ফেলবে, তখন চাইলেও কিছু করা সম্ভব হবে না। তুমিও জানো এবং আমিও জানি রাজনীতি কতটা বিষাক্ত। আমি চাই না আমি যা হারিয়েছি তুমিও তাই হারাও। আকবর সাহেবের কথা শুনে শান্ত হোসেনের মুখশ্রীতে থাকা খুশির ভাবটা মুহূর্তেই উবে গেল। দোলনায় দোল খাচ্ছে হিমাল। হেমশিনীকে কি করবে বুঝতে পারছে না। মাহাতিবের পাশে দাঁড়িয়ে থাকতেও তার অস্বস্তি লাগছে। মোবাইলের দিকে তাকিয়ে সে এমন ভাব করছে যেন সে কোনো কাজে ব্যস্ত। এভাবে কোনো কারণ ছাড়া মোবাইলটাকে গুঁতাগুঁতি করে কষ্ট দিচ্ছেন কেন? এত মোবাইল চালালে তো চোখ নষ্ট হয়ে যাবে। সামনে যে অন্য একটা মানুষও আছে, সেদিকে আপনার একটু খেয়াল নেই। হেমসিনি, বড় বাজে কাজ করেছেন আপনি। হেমশিনী প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু এক পলক মাহাতিবকে দিকে আবারও ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। হেমাসিনি, আমি আপনার সাথে কথা বলছি, দয়া করে আমার দিকে তাকান। বেশ গম্ভীর কণ্ঠে কথাটি বলল মাহাতিব। হেমশিনী ফোন বন্ধ করে সরাসরি তার চোখের দিকে তাকালো। হেমশিনীর চাহনি দেখে মাহাতিবের গম্ভীর ভাব মুহূর্তেই উবে গেল। ভেবেছিল গম্ভীরভাবে কিছু কথা বলবে, কিন্তু তার পারল না। হেমসিনি, কেন আপনি আমাকে এড়িয়ে চলেন? আমি কি দেখতে খারাপ, কিংবা আমার মধ্যে কি কোনো বাজে স্বভাব আছে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি খারাপ? উত্তর দেন হেমসিনি। বেশ হতাশা মিশ্রিত কণ্ঠে বলল মাহাতিব। না, আপনার কিংবা আপনার পরিবারের মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? আমি আর পারছি না। ধৈর্যেরও যে একটা সীমা থাকে। আপনি কি বুঝতে পারেন না, নাকি না বুঝেও না বোঝার অভিনয় করে যাচ্ছেন? আমি যে হেমসিনিকে চিনি, তিনি তো এতটা বোকা নন, আর না এতটাই অবুঝ যে সামনের ব্যক্তির মনের কথা কিছুই বুঝতে পারবেন না। আমি বুঝতে পারলেও তাতে কিছু যায় আসে না মাহাতিব। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন মাহাতিব। আমাদের দুজনের পথ সম্পূর্ণ আলাদা, যা কখনোই এক হবে না। আপনি হাজার চাইলেও দুটো পথকে এক করতে পারবেন না। আমি আপনাকে নয়, বরঞ্চ আপনার পেশাকে ঘৃণা করি। আশা করছি আর কখনোই আমাকে এই বিষয়ে কোনোরূপ প্রশ্ন করবেন না। বিপরীতে মাহাতিবকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল হেমশিনী। হিমালকেও সে নিল না। হেমশিনী যে চলে গিয়েছে সেদিকে মাহাতিবের মনোযোগ নেই। সে পুনরায় হেমশিনীর বলা কথাগুলো মনে মনে আওড়াচ্ছে। এক সপ্তাহ চলে গিয়েছে। সেই দিনের পর থেকে হেমশিনীর সাথে মাহাতিবের কোনো রকমের যোগাযোগ হয়নি। হেমশিনী নিজে থেকে ভুলেও যোগাযোগ করার চেষ্টা করেনি। এতে মাহাতিবের বেশ মন খারাপ হয়েছিল। তবে সেও কোনোরূপ যোগাযোগ করতে পারেনি। সময়ের কারণে তা সম্ভব হয়নি। আর মাত্র 2-3 দিন তারপরেই ভোর। জানিয়ে মাহাতিব এখন অনেক ব্যস্ত। চিন্তিত এবং ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসলো মাহাতিব। ড্রয়ার থেকে ফাইল নেওয়ার সময় একটা সিগারেটের প্যাকেট চোখে পড়ল তার।
মাহাতিব বেশ খানিকটা সময় সেটার দিকে তাকিয়ে রইল, অতঃপর তা হাতে তুলে নিল। চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। একসময় সে সিগারেট খেত, বিশেষ করে যখন অনেক চিন্তিত থাকতো তখন, যা একদিন হেমশিনী দেখে ফেলেছিল। সেদিনের বলা হেমশিনীর কথা আজও তার মনে আছে। আপনি নাকি সমাজসেবা করে থাকেন, ক্যান্সারের রোগীদের জন্য নাকি হসপিটাল খোলার চিন্তাভাবনা করছেন। তার নিজের করা সেই হসপিটালে প্রথম রোগী হিসেবে কি আপনি ভর্তি হবেন? আচমকা হেমশিনীর আগমন এবং কথা শুনে ভরকে গেল মাহাতিব। সিগারেটে আরেকটা টান দিয়ে মাটিতে ফেলে তা পায়ে দিয়ে পিষে ফেলল। আপনার কথা আমি বুঝতে পারিনি। ছোট বাচ্চা আপনি যে বুঝতে পারেননি? জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য বিপজ্জনক? একদিকে ক্যান্সারের রোগীদের জন্য হসপিটাল খুলেছেন, অন্যদিকে তিনি নিজেই সিগারেট খেয়ে থাকেন। কত সুন্দর বিষয়টা। এনারা নাকি আবার সমাজ সেবা করবেন। যারা নিজেই ঠিক নেই তারা অন্যের জন্যই বা কি করবে? কথাটি বলে হেমশিনী চলেই যাচ্ছিল, তবে মাহাতিবের প্রশ্ন শুনে দাঁড়িয়ে পড়ল। আপনি বুঝি এসব পছন্দ করেন না? না, মোটেও না। না সিগারেট পছন্দ করি, আর না সিগারেট খাওয়া মানুষদের। ব্যাস, এই কথাটি শোনার পর থেকে মাহাতিব এখন পর্যন্ত আর কোনো সিগারেট খায়নি। প্রথম প্রথম একটু কষ্ট হতো, অস্বস্তি লাগতো, তবে হেমশিনীর জন্য সে তার এই বাজে অভ্যাসটা ত্যাগ করেছে। পুরনো কথা ভেবে অথরের কোণে হালকা হাসি ফুটে উঠল মাহাতিবের। হেমসিনি, আপনি বুঝতে পারলেন না আমাকে। এতদিন অপেক্ষায় রেখেছিলেন, এখনো আপনার অপেক্ষায় আছি। আমার এই অপেক্ষার প্রহর কি শেষ হবে না? হেমসিনি নামক ভ্রমরটি কি আমার মন কাননে তৈরিকৃত ভালোবাসার বাগানটির সৌন্দর্য, তাতে বেড়ে ওঠা ফুলের মিষ্টতা আদৌ কি কখনো গ্রহণ করবে? সকাল থেকে পুরো শহর জুড়ে একটা মিশ্র ভাব বিরাজমান। একদিকে কেউ খুশি, অন্যদিকে কেউ আহত, আবার অবশেষে কেউ নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছে। এতদিন প্রতীক্ষার পর অবশেষে আজ ভোট সম্পন্ন হয়েছে। মানুষের ভালোবাসায় বিপুল পরিমাণ ভোটে মাহাতিবের জয় হয়েছে। এতে তাদের দলের সবাই খুব খুশি। সব জায়গায় খবরটা প্রচলিত হচ্ছে, তবে তার সাথে আরো নতুন খবর প্রচারণা করা হচ্ছে। ফলাফল প্রকাশ করার কিছু মুহূর্তে পরেই সবাই জেনে যায় প্রণয় শিকদার নকল ওষুধের ব্যবসার কথা। সেই সাথে তার দলের ছেলেরা মাহাতিব এবং তার দলের ছেলেদের উপর হামলা করে বসেছে। সব মিলিয়ে শহরে এখন একটা শোরগোল চলছে। মাহাতিব হসপিটালে আছে শুনে হেমশিনী কিছুটা চিন্তিত হয়ে পড়ল, তবে তা প্রকাশ করলো না। দুপুরের দিকে তারা সবাই মিলে হসপিটালে গেল মাহাতিবকে দেখতে। মাথায় সাদা ব্যান্ডেজ, মুখেও ছোট ব্যান্ডেজ করা মাহাতিবকে দেখে হেমশিনীর ভীষণ মায়া হলো। কেমন আছো মাহাতিব? আকবর আহমেদ প্রশ্ন করলেন। জি দাদু, আমি ঠিক আছি। এগুলো তো নতুন কিছু নয়। বাবা, তুমি ওনাদের কিছুর ব্যবস্থা করো। কত দূর থেকে এসেছেন ওনারা আমাকে দেখতে। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমাদের কিছু লাগবে না। তা বলে কিভাবে হয় স্যার? আপনি আসুন আমার সাথে। আজ আমাদের জন্য এত বড় খুশির দিন, আপনাদের সাথে তা ভাগ করে নিতে না পারলে খুশিটা বৃথা হয়ে যাবে। শান্ত হোসেন আকবর আহমেদকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। হেমশিনীর বাবা মা আগে থেকে বাইরে মাহাতিবের মায়ের সাথে ছিলেন। হেমশিনী বের হওয়ার জন্য পা বাড়াতে গেল, তবে মাহাতিবের ডাকে থেমে গেল। আপনি বড্ড পাষাণ হিমশিনী। এতদিন চলে গেল, একটি বারের জন্য আমার খোঁজ নিলেন না। নেবার প্রয়োজনই মনে করেননি আপনি। আমি এতটাই খারাপ? আপনার কাছে কি আমার একটু মূল্য নেই? এমনকি এখন আমি হসপিটালে আছি, একটিবার জিজ্ঞেসও করলেন না আমি ঠিক আছি কিনা। আমাকে কষ্ট পেতে দেখলে বুঝি আপনার খুব ভালো লাগে? ব্যথিত কণ্ঠে বলল মাহাতিব। এতদিন পর প্রিয় মানুষটিকে দেখে সে নিজেকে সামলাতে পারেনি। মাহাতিব, আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি আর আমি কখনোই একই পথে হাঁটতে পারবো না। আমি আপনার সাথে নিজেকে জড়াতে চাই না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, তবে আমি চাই না আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হোক। আপনি আমাকে পছন্দ করেন না হিমশিনী? এতগুলো দিনে কি একটু মায়া হয়নি আমার জন্য? না, নেইনি। করি না আমি আপনাকে পছন্দ। আমার জীবনে আপনার কোনো মূল্য নেই। দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল হেমশিনী। হিমশিনী, আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি। পছন্দ থেকে ভালোবাসা শব্দটার ওজন বেশি। এই শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আমার মুখস্থিতে গরিবের পরে ভালোবাসা নামক মূল্যবান শব্দটা শুধু আপনার জন্য উচ্চারিত হবে হেমসিনী, শুধু আপনার জন্য। আমাকে এভাবে আলাদা রুমে নিয়ে এসেছো কেন শান্ত? গুরুত্বপূর্ণ কিছু বলবে? ছেলের জন্য চিন্তিত তুমি? না স্যার, ভোট বিষয়ক কিছু নয়, আসলে এই ব্যাপারটা পারিবারিক। কিছুটা ইতস্তত হয়ে বললেন শান্ত হোসেন। ছাত্রের মুখশ্রী দেখে আকবর আহমেদ কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। শান্ত, কোনো সমস্যা? আসলে স্যার, আপনি তো জানেন বাবা আপনাকে ভাই এবং শিক্ষক হিসেবে কতটা পছন্দ এবং শ্রদ্ধা করতেন। আপনাদের সম্পর্কটাও বেশ ভালো ছিল। বাবা চেয়েছিলেন আপনার সাথে যেন আমাদের একটা স্থায়ী সম্পর্ক সৃষ্টি হয়।
শান্ত, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। জড়তা ছাড়িয়ে কথাটি বলো তুমি। স্যার, আমি চাইছিলাম মাহাতিবের সাথে আপনার নাতনি হেমসিনীর বিয়ে দিয়ে দুই পরিবারের মধ্যে সম্পর্কটা জোরালো ভাবে স্থায়ী করতে। শান্ত হোসেনের কাছে এ ধরনের কথা শুনে আকবর আহমেদের মুখশ্রী চুপসে গেল। বেশ খানিকটা গম্ভীর ভাব ছেয়ে গেল ওনার মুখশ্রীতে। শান্ত, তুমি, তোমার পরিবার, মাহাতিব সবাই বেশ ভালো। আমি তোমাদের সবাইকে বেশ স্নেহ করি। মাহাতিবও পাত্র হিসেবে সুপাত্র। তবে তুমি তো জানো আমার বড় ছেলের সাথে কি হয়েছে। এখন আমি কি করে নিজের নাতনির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেই, তুমিই বলো। কিন্তু স্যার, মাহাতিব তো সেরকম নয়। আপনি তো জানেন মাহাতিব কতটা সৎ এবং বিচক্ষণ প্রকৃতির। আপনার বড় ছেলের সাথে মাহাতিবের কোনোরূপ মিল নেই। আকবর আহমেদ কিছু সময় ভাবলেন, তারপর ধীরে সুস্থে বললেন, ঠিক আছে, আমি তোমার কথাটা ভেবে দেখব। তবে সবটা নির্ভর করে হেমসিনীর উপর। তার মতামতের উপর ভিত্তি করেই আমি আমার উত্তর জানাবো। হসপিটালে বা বাসায় ফিরে আকবর আহমেদ বিয়ের ব্যাপারে কাউকে কিছু জানাননি। রাতে খাবার পর্ব শেষ হলে হিমালকে রুমে পাঠিয়ে দিয়ে সবাইকে নিয়ে বসলেন তিনি এবং বিষয়টা জানালেন। তবে অন্য কেউ কিছু বলবে তার আগে হেমসিনী দ্বিমত করে বসলো। আমি কখনোই ওনাকে বিয়ে করব না। তোমরা আমাকে যদি সামান্য বেতনের কোনো লোকের সাথেও বিয়ে দাও, তাও আমি হাসি মুখে মেনে নেব, তবে উনি নয়। কিন্তু কেন হেমসিনী? মাহাতিবের মধ্যে খারাপ কি আছে? বাবা, ওনার মধ্যে খারাপ কিছু নেই। খারাপ হচ্ছে ওনার পেশা। উনি যে পথে হাঁটছেন সেটা। রাজনীতি হচ্ছে একটা বিষাক্ত সাপ, যে কোনো সময় ছোবল মেরে জীবন শেষ করে দিতে পারে। ঘৃণা করি আমি রাজনীতিকে। এই রাজনীতির কবলে পড়ে চাচু খারাপ পথে পা বাড়িয়েছে। মনুষ্যত্ব হারিয়ে অমানুষে পরিণত হয়েছিল। চাচির জীবনটা নরক করে দিয়ে চলে গিয়েছে। ভুলে গিয়েছো তোমরা চাচু চাচির সাথে কি কি করেছে? কত জঘন্য জঘন্য কাজ করেছে। শেষ পর্যন্ত এই রাজনীতির কারণে ওনার মৃত্যু হলো। মরে তো নিজে বেঁচে গিয়েছে, কিন্তু চাচিকে মৃত্যু যন্ত্রণায় রেখে গিয়েছে। আমি চাই না আমার জীবনটাও চাচির মতো হোক। আমি রাজনীতির সাথে যুক্ত কোনো মানুষের সাথে কোনোরূপ সম্পর্ক করতে চাই না। তোমরা ওনাদের কথাগুলো পরিষ্কারভাবে বলে দিও। হেমসিনী বেশ রেগে রুমে চলে গেল। সৃষ্টি আহমেদ শাড়ির আঁচলে মুখ গুজে কান্না করছেন। পুরনো ক্ষতগুলো এখন আবারও তাজা হয়ে উঠেছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার জীবন তো নষ্ট হয়ে গিয়েছে। মেয়েটার জীবনটা নষ্ট করবেন না। বেশ খানিকটা সময় নিয়ে ভেবে আকবর আহমেদ শান্ত হোসেনকে হেমসিনীর সিদ্ধান্তের কথা জানালেন, যা মাহাতিব জানার পর ভীষণ কষ্ট পেয়েছে। স্ক্রিনে মাহাতিবের নাম দেখে হেমসিনী ভেবেছিল রিসিভ করবে না, তবে তা হলো না। কি করলে? আপনি প্রস্তাবে রাজি হবেন? রিসিভ করার পরে এ ধরনের প্রশ্ন শুনে হেমসিনী খানিকটা বিব্রত হলো। আপনি কিসের কথা বলছেন? বিয়ের কথা আমি এখন এত সব প্রেম ভালোবাসা চাইছি না। সোজা বিবাহের কাজ সম্পন্ন করতে চাইছি। বাকি সব তারপরে দেখা যাবে। এবার বলুন, কি করলে আপনি প্রস্তাবে রাজি হবেন? একটা বাড়ি কিনে দিলে নাকি নিজের কিডনি কাউকে দান করে দিলে? আপনি কি সিরিয়াস? দেখুন মাহাতিব, বিয়ে কিন্তু কোনো মজার জিনিস নয়। খুবই সেনসিটিভ এবং পবিত্র একটা জিনিস। তাই যা বলবেন একটু চিন্তা ভাবনা করে বলবেন। এমসিন, আমি সিরিয়াস। আমি আপনাকে বিয়ে করতে চাই, একদম মন থেকে। আপনি বলুন কি করলে আপনি রাজি হবেন? রাজনীতি ছাড়তে পারবেন? কি? হেমসিনীর কথা শুনে মাহাতিব অনেকখানি অবাক হয়েছে। হেমসিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি হয়তো সব জানেন কেন আমি না করেছি। আপনি যদি সত্যি আমাকে চান, তাহলে আপনাকে রাজনীতি ছাড়তে হবে। আপনি কি আমাকে পদত্যাগ করতে বলছেন? যদি ভেবে থাকেন আমি পদত্যাগ করতে বলছি, তাহলে তাই। যতদিন আপনার সাথে রাজনীতি জড়িয়ে থাকবে, ততদিন আমি আপনার জীবনে আসবো না। যদি রাজনীতি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমাকে কখনোই পাবেন না। আমি আপনাকে জোর করছি না। আমার থেকেও ভালো অপশন আছে আপনার কাছে। আপনি রাজনীতির সাথে যুক্ত থেকে সেরকম কাউকে খুঁজে নিতে পারেন। তবে আমার সাথে বাকি জীবন কাটাতে চাইলে আপনাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। হেমসিনীর কথা শুনে মাহাতিব এতটাই শকে চলে গিয়েছে যে উত্তরে বলার জন্য কিছু খুঁজে পেল না। সে এখন কি করবে? ভালোবাসার মানুষটাকে বেছে নেবে, নাকি এতদিনের পরিশ্রম, এতটা পথ পেরিয়ে যে সাফল্য দেখা পেয়েছে তা বেছে নেবে? একটা বেছে নিলে যে তাকে আরেকটা হারাতে হবে। 5 বছর পর আবারও নতুন এমপির জন্য নির্বাচন হলো। মাহাতিবের দলের লোকেরা বেশ চিন্তিত এবার। এমনকি মাহাতিবও বেশ খানিকটা চিন্তিত। সবাই পাইচারি করছে। কিছু সময় পর একটা ছেলে দৌড়ে তাদের কাছে এলো। প্রচুর হাঁপাচ্ছে সে। তার অবস্থা দেখে সবার চিন্তা দ্বিগুণ হয়ে গিয়েছে। ভাই, ছেলেটা এতটাই হাঁপাচ্ছে যে ঠিকমতো কথা বলতে পারছে না। মাহাতিব দ্রুত তাকে পানি খেতে দিয়ে শান্ত হতে বলল। ছেলেটা একটু স্বাভাবিক হলে মাহাতিব বিদ্যুতের গতিতে তাকে প্রশ্ন করতে লাগলো। সায়ান, নির্বাচনের খবর বলো। ভাই আপনি জিতে গিয়েছেন। আমরা জিতে গিয়েছি। মুকিত ভাই নির্বাচনে জয়ী হয়েছে। সায়ানের থেকে প্রত্যাশিত কথাটি শুনে স্বস্তির নিঃশ্বাস নিল মাহাতিব।
মুকিত তো আবেগী হয়ে মাহাতিবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আরে, নতুন এমপি মশাই, আপনি আমার মতো একজন সাধারণ মানুষকে জড়িয়ে ধরে কান্না করলে কিভাবে হবে? ভাই আপনি কোনো সাধারণ মানুষ না। আজ আমি যা তা মোটেও আমার প্রাপ্য নয়। এসব কিছুই তো আপনার হওয়ার কথা। মানুষ আপনার উপর ভরসা করে আমাকে ভোট দিয়েছে। আমি তো এই পথের যোগ্য নই। আপনার দয়ায় আমি এত বড় সাফল্য অর্জন করতে পেরেছি। মুকিতের হাতে হাত রেখে মাহাতিব বলল, মুকিত, তুমি জয়ী হয়েছো তাতে আমি অনেক খুশি। আমার একটু আফসোস নেই যে আমি ভোটে না দাঁড়িয়ে তোমাকে দাঁড় করিয়েছি। আমি আফসোস করব তখন যখন তুমি মানুষের জন্য কাজ না করে নিজের স্বার্থের কথা চিন্তা করবে। তবে আমি আশা করব তুমি এরকমটা করবে না। তোমার কারণে আমার সম্মান ক্ষুণ্ণ হবে না, বরং তা আরো বৃদ্ধি পাবে। ভাই আপনি যে ভরসা করে এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি নিজের জীবন দিয়ে হলেও তা সঠিকভাবে পালন করব। পরন্ত বিকেল, নদীর পাড়ে বেঞ্চে বসে বই পড়ছে হেমসিনী। পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে তাকালো। হেমসিনীকে তাকাতে দেখে মুচকি হাসলো মাহাতিব। হেমসিনী একবার মাহাতিবকে সম্পূর্ণভাবে পরখ করে দেখলো। গুনে গুনে ঠিক 4 বছর পর আবারও তাদের এত কাছাকাছি ভাবে দেখা হলো। এবার প্রথমে হেমসিনী কথোপকথন শুরু করলো। এবার ভোটে দাঁড়ালেন না যে, নিজে না দাঁড়িয়ে মুকিত ভাইকে দাঁড় করালেন। এক রমণীর প্রেমের সাগরের হাবুডুবু খাচ্ছি, তাই কি আর করার। প্রথম কথাটা মাহাতিব একটু মজা করে বলল, এবার সিরিয়াস হয়ে বলল, পথ তো আমার কাছে একটাই ছিল, হয় রাজনীতি না হয় প্রিয় মানুষ। দুটোই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি না আপনার জন্য রাজনীতি ছাড়তে পারতাম, না রাজনীতির জন্য আপনাকে। তাই 5 বছর নিজের শখটা পূরণ করে এবার নিজের আসল ঠিকানায় ফিরে এলাম। একটা বই হেমসিনীর দিকে এগিয়ে দিয়ে মাহাতিব বলল, চিনি, আপনি কি আমার মন কারণে ভ্রমর হয়ে উড়ে বেড়াবেন? আমার মন কারণে থাকা ভালোবাসা মিশ্রিত ফুল থেকে কি আপনি প্রেমটুকু গ্রহণ করবেন? দয়া করে এবার আর ফিরিয়ে দেবেন না। হেমসিনী বেশ খানিকটা সময় চুপচাপ বসে রইল। প্রেয়সীর নির্লিপ্ততা দেখে মাহাতিব বেশ কষ্ট পেল। সে বইটি সরিয়ে নিতে যাবে, তখনই হেমসিনী তা ছিনিয়ে নিল। আপনি এবার যেতে পারেন, তবে বইটা আমি নিয়ে যাব। বইটা হেমসিনী নিয়েছে দেখে মাহাতিবের মুখে হাসি ফুটে উঠল। তার মানে আপনি রাজি? কে বলেছে আমি রাজি? আমার তো বইটা পছন্দ হয়েছে। আপনাকে আমার কোনো কালেই পছন্দ ছিল না। যান যান, নিজের কাজে যান। বলেই বইয়ের পাতা উল্টাতে লাগলো হেমসিনী। তবে বইয়ের দিকে তাকিয়ে সে মিটমিট করে হাসছে, যা মোটেও মাহাতিবের চোখ এড়িয়ে গেল না। প্রেয়সীর মুখে হাসি দেখে মাহাতিব অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এত বছর এতটা সময় অপেক্ষা করার পর অবশেষে সে তার প্রেয়সীর মন জয় করতে পেরেছে তার মনে জায়গা করে নিতে। দুজনেই মনে মনে বলল, হেমসিনিয়া, আপনি হচ্ছেন সেই ভ্রমরটা যাকে দূর থেকে আলাদা করা যায়। আপনার জন্য আমি প্রতিদিন আমার মন কাননে থাকা প্রেম পুষ্পটাকে ভালোবাসা দিয়ে বড় করেছি। ভালোবাসি হেমসিনি। তবে আপনি এখনো নিষ্ঠুর রয়ে গেলেন, একবারও নিজের মনের ভাবটা মুখে প্রকাশ করলেন না। তবে আমি অপেক্ষা করব আপনার মুখ থেকে শোনার জন্য। আমি প্রথমে আশা করিনি আপনি এত বড় একটা পদক্ষেপ নিতে পারেন। ভেবেছিলাম আপনি হয়তো যে কোনো একটা ত্যাগ করবেন। ভেবেছিলাম আপনি হয়তো মাঝপথেই পদত্যাগ করবেন, নয়তো আমাকেই ভুলে যাবেন। কিন্তু আপনি এতটাই বুদ্ধিমান যে দুটোই আপনি অর্জন করেছেন। নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি আপনার এত বিশ্বাস দেখে আমি কি করে শক্ত হতে পারি। মাহাতিব, আপনি পেরেছেন হেমসিনী নামক রমণীর পাথর হৃদয়কে প্রেম পুষ্প সৃষ্টি করতে। আপনি জিতে গিয়েছেন মাহাতিব, তবে আমি হেরে যাইনি। আমি হেরেও জিতে গিয়েছি। সমাপ্ত। গল্পের শহরে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদেরকে ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে উৎসাহিত করুন। ভালোবাসায় রাখুন, ভালোবাসায় থাকুন।